গুড ইভিনিং সবাইকে সবাইকে উত্তরণ কর্তৃক আয়োজিত 46তম বিসিএস প্রিলি ফুল কোর্স প্রোগ্রামের সাধারণ বিজ্ঞান লেকচার সাথে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটি শুরু হতে যাচ্ছে, আর ক্লাসটিতে আপনাদের সাথে থাকছেন শ্রদ্ধেয় অভ্র ভাইয়া এবং অলি ভাইয়া। তো আপনারা ভাইদের সাথে কনভারসেশন করার জন্য যেমনটা চ্যাট বক্স ইউজ করেন সেভাবে চ্যাট বক্সে কথা বলবেন। আর এছাড়া যদি টপিক সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে শুধুমাত্র কিউএনএ তে করবেন। আর এছাড়া যদি উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে ক্লাসের শেষের দিকে করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ। আমাদের আজকের আজকে সায়েন্স ক্লাসে তো আজকে আপনাদের হচ্ছে সায়েন্স জীববিজ্ঞান টপিক নিয়ে আলোচনা করা হবে। তো এটা মেবি একটা নতুন ব্যাচ না? সব অনেক মানে একটা টোটাল নিউ একটা ব্যাচ মনে হয়, তাই না? ঠিক আছে, তো আপনার কি আগে আমার ক্লাস করেছেন? যদি ক্লাস করে থাকেন তাহলে একটু চ্যাট বক্সে হ্যাঁ বলেন যে হ্যাঁ করেছি। হ্যাঁ, আপনারা যদি আমার ক্লাস আগে করে থাকেন তাহলে একটু বলেন যে হ্যাঁ আপনার ক্লাসটা আমরা করেছি আগে। তো দেখি। ওকে, আচ্ছা তাহলে তো একদম নতুন ব্যাচও না, তাই না? ঠিক আছে, বলেন তো আমার নাম কি? দেখি তো নাম পারেন নাকি, তাহলেই বুঝবো যে ক্লাস করছেন না না করছেন। দেখি, ও আচ্ছা অফার হয়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে তো দেখা যাচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ফ্যামিলিয়ার টু মি। তাহলে আর টাইম ওয়েস্টেজ না করে আমরা হচ্ছে আমাদের আজকে কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই, তাই না? আজকে আমরা জীববিজ্ঞান ক্লাস করব। তো আপনাদের সাথে আমার বেশ কিছু ক্লাস হয়েছে, তো পরিচয়ও ডেফিনেটলি আপনারা সবাই জানেন। অভ্র, আমি এখন আসি বিসিএস ক্যাডার হিসেবে। তো আপনাদের এখানে মেন্টর হিসেবে আছি জীব বা সায়েন্সের পুরোটাই। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স সহ যখন যেটা আমাকে বলে আমি হচ্ছে আপনাদের নেওয়ার চেষ্টা করি, ট্রাই করি আপনাদেরকে একটা লেভেল প্লেইং ফিল্ডে সবাইকে রাখার জন্য, তাই না? যেমন এখানে যারা ডাক্তার তারাও যাতে খুব সুন্দর মতো সায়েন্সের অন্যান্য টপিকগুলো বুঝতে পারে, এবং যারা ইঞ্জিনিয়ার বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারাও যাতে মেডিকেল টপিকগুলো খুব ভালো মতো পারেন, তাই না? এই ব্যাপারটাই আমার, তাই না? এখানে কোনো রকেট সায়েন্স না, কারো কিন্তু খুব বেশি কিছু জানতে হবে না। বাট আমরা বিসিএস এ সার্ভাইভ করার জন্য আমাদের যতটুকু দরকার আমি চেষ্টা করবো আপনাদেরকে দিতে। তো টাইম ওয়েস্টেজ না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা তাহলে শুরু করে দিই, তাই না? আজকে আমরা হচ্ছে জীববিজ্ঞান পড়বো। তো আসেন, প্রথমে আমরা যে কথাটা বলবো জীববিজ্ঞানের জনক। ফার্স্টে আমরা একটু জানি যে হোয়াট ডু ইউ মিন বাই জীববিজ্ঞান, তাই না? জীব, জীব মানে কি? হ্যাঁ, জীব কথাটার মানে কি এটা আমাদের এট ফার্স্টে একটু বুঝতে হবে, ঠিক আছে? তো প্রথমে একটু আপনাদেরকে বলি, জীব মানে যাদের জীবন আছে। হ্যাঁ, জীব মানে হচ্ছে তারাই যাদের জীবন আছে। ঠিক আছে, এখন কাদের কাদের জীবন আছে? অনেকেরই কিন্তু জীবন আছে। হ্যাঁ, জীব মানে তারা যাদের জীবন আছে। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই লাইফ? যাদের কি আছে? জীবন আছে, তারাই জীব। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা বড় দাগে চিন্তা করতে পারি জীব দুই প্রকার, তাই না? একটা হচ্ছে উদ্ভিদ, আর একটা হচ্ছে প্রাণী। তার মানে জীবন আছে যাদের, এরা হচ্ছে জীববিজ্ঞান। আর সে তাদের মধ্যে কিছু কিছু আছে উদ্ভিদ যারা চলাফেরা করতে পারে না, আর প্রাণী যারা চলাফেরা করতে পারে, তাই না? এরকম কিছু বৈশিষ্ট্য আমরা বলতে পারি। তাহলে জীববিজ্ঞান হচ্ছে যাদের জীবন আছে, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। ঠিক আছে, এটা একটা
আমাদের ব্যাপার। এখন উদ্ভিদ বিজ্ঞানের জনককে, প্রাণী বিজ্ঞানের জনককে, এই জিনিসগুলো নিয়েই হচ্ছে আমাদের পড়াশোনা। ঠিক আছে, আমরা যদি প্রথমেই বলি, উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। বারবার পরীক্ষায় আসে, উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। এই জনকগুলো খুব লাগবে। ঠিক আছে, থিওফ্রাস্টাস। ঠিক আছে। প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। ঠিক আছে, প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। ঠিক আছে, এই দুইটা খুব ইম্পর্টেন্ট, এই দুইটা পরীক্ষায় আসে। আর টোটাল জীববিজ্ঞানের জনককে আপনাদের জানা আছে? যে জীববিজ্ঞানের জনককে, সিয়াম এভাবে না পচাইলেও হবে। ঠিক আছে, সিয়াম আমাকে টিচ করতেছে। ঠিক আছে, আসেন বলেন জীববিজ্ঞানের জনককে, টোটাল জীববিজ্ঞানের জনককে, এটা আমাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে, একটু আপনাদেরকে বলি, জীববিজ্ঞানের জনকও কিন্তু অ্যারিস্টটল। ঠিক আছে, হ্যাঁ, জীববিজ্ঞানের জনকও কিন্তু অ্যারিস্টটল। কারণ উদ্ভিদ আবিষ্কার হওয়ার আগে জীব বলতে মূলত প্রাণী জগৎকেই বা প্রাণীকেই বলা হতো। ঠিক আছে, প্রাণী জগৎকেই কিন্তু আগে আমরা জীববিজ্ঞান বলতে আলটিমেটলি বুঝতাম। ঠিক আছে, তাহলে প্রাণী বিজ্ঞানের জনক অ্যারিস্টটল, উদ্ভিদ আবিষ্কার হয় কিন্তু পরে। তাহলে জীববিজ্ঞানের জনকও কিন্তু ওই অ্যারিস্টটল। ঠিক আছে, জীববিজ্ঞানের জনকও অ্যারিস্টটল। এগুলো পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, এবারে আসেন অ্যারিস্টটল। দেখেন, অ্যারিস্টটল হচ্ছে প্রাণী বিজ্ঞানের জনক, একসাথে আমি লিখে দিলাম। তিনি জীববিজ্ঞানেরও জনক। ঠিক আছে, থিওফ্রাস্টাস হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। তিনি হচ্ছে উদ্ভিদকে ট্রিস, গুল্ম, উপগুল্ম, বিরুৎ এই চার ভাগে ভাগ করেন। তাই না? একটু শক্ত, একটু কম শক্ত, একটু কম শক্ত প্লাস ঝোপের মতো, তাদের বলা হয় উপগুল্ম। আর হার্বস মানে বিরুৎ, যেগুলো একদম নরম, ঘাস, ধান, এগুলো হার্বস। ঠিক আছে। ইবনে সিনা তিনি হচ্ছে চিকিৎসা শাস্ত্রের উপরে আল কানুন বই লেখেন। দ্যাট মিন্স না যে তিনি চিকিৎসা শাস্ত্রের জনক, চিকিৎসা শাস্ত্রের উপরে তিনি বই লেখেন, এতটুকু একটু জানেন, সব যে পড়তে হবে সেটা না। আন্দ্রে ভেসালিয়াস তিনি হচ্ছে অ্যানাটমি বা শরীর সংস্থান বিদ্যার জনক। ঠিক আছে, অ্যানাটমি কথাটার মানে হচ্ছে শরীর সংস্থান, বঙ্গ সংস্থান মানে সংস্থান কথাটা থাকবে। আপনারা কিন্তু অ্যানাটমি আসলে অনেক সময় শারীর বিদ্যা দিয়ে দেন না, অ্যানাটমি কথাটার সাথে সবসময় সংস্থান কথাটা থাকবে, এটা একটু মনে রাখবেন। অ্যানাটমি মনে করেন আপনার হাড়, লাংস, হাড্ডি গুড্ডি এগুলো নিয়ে কাজ করে, দাঁত, চোখ, এগুলো নিয়ে, মানে কোথায় কি আছে। তার মানে হচ্ছে অ্যানাটমি মানে আপনার অঙ্গ বা শরীর সংস্থান, সংস্থান কথাটা থাকতে হবে, সেটা হচ্ছে অ্যানাটমি। সংস্থান না থাকলে এটাকে কিন্তু অ্যানাটমি বলা যাবে না। অঙ্গ সংস্থান বা শরীর সংস্থান, শরীর সংস্থানের থেকেও অ্যানাটমি মানে হচ্ছে অঙ্গ সংস্থান। এটার আবিষ্কারক হচ্ছে আন্দ্রে ভেসালিয়াস। অ্যান্থনি ভন লিউয়েনহুক, অ্যান্থনি ফন লিউয়েনহুক হচ্ছে অণুজীব বিজ্ঞানের জনক। এখানে একটু আপনাদের প্যাচ লাগে, লিউয়েনহুক হচ্ছে অণুজীব বিজ্ঞানের জনক। সাথে সাথে কাছাকাছি একটা আছে, সেটা হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক হচ্ছে কোষের জনক, কোষ আবিষ্কার করে, কোষের জনক হচ্ছে রবার্ট হুক। তাই আমি কনফিউশন সি দিয়ে লিখে দিলাম। লিউয়েন হুক হচ্ছে অণুজীব বিজ্ঞানের জনক, মাইক্রোবায়োলজি যেগুলো দেখতে অণুবীক্ষণ যন্ত্র লাগে বা মাইক্রোস্কোপ লাগে, তিনি হচ্ছে লিউয়েন হুক। আর রবার্ট হুক হচ্ছে কোষের জনক। ঠিক আছে, উইলিয়াম হার্ভে, সব কিন্তু পড়া যাবে না, উইলিয়াম হার্ভে হচ্ছে শারীরবিদ্যার জনক। এখন হোয়াট ডু ইউ মিন বাই শারীরবিদ্যা বা শরীরবিদ্যা? সংস্থান নাই কিন্তু, শরীরবিদ্যা মানে হচ্ছে ফিজিওলজি। হ্যাঁ, ফিজিওলজি, ফিজিওলজি ছাড়া একটা ডাক্তার হওয়া কিন্তু ইনকমপ্লিট। শুধু ডাক্তার হওয়া না, বোটানি ইনকমপ্লিট, বায়োকেমিস্ট্রি ইনকমপ্লিট, কৃষিবিদ্যা ইনকমপ্লিট, ভেটেরিনারি সায়েন্স ইনকমপ্লিট। তাই না? যারা এগ্রিকালচারে পড়েন, ডিভিএম পড়েন, বোটানি পড়েন, জুওলজি পড়েন, বায়োকেমিস্ট্রি পড়েন, মাইক্রোবায়োলজি পড়েন, ইভেন যারা ডাক্তারি পড়েন, ইভেন যারা নার্সিং পড়েন, ইভেন যারা মেডিকেল টেকনোলজি বা হচ্ছে অ্যান্সিলিয়ারিস, মেডিকেল অ্যান্সিলিয়ারিস যে সাবজেক্টগুলো আছে ওগুলো পড়েন, সবগুলোর প্রাণ হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজি ছাড়া কিন্তু কোনো ধরনের আহ মানে হচ্ছে বায়োলজি ইনকমপ্লিট। তাহলে সেই শারীরবিদ্যা বা ফিজিওলজির জনক হচ্ছে উইলিয়াম হার্ভে। ঠিক আছে, বায়োলজি, শারীরবিদ্যা বা ফিজিওলজির জনক উইলিয়াম হার্ভে। তিনি প্রথম রক্ত সঞ্চালন এবং রেচন প্রক্রিয়ার সুস্পষ্ট ধারণা দেন। লুই পাস্তুর একজন অণুজীব বিজ্ঞানী,
লুই পাস্তুর থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তিনি পাস্তুরাইজেশন আবিষ্কার করে। এই কথাটা থেকে আসছে হচ্ছে পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন হচ্ছে দুধকে জীবাণুমুক্ত করার একটা পদ্ধতি, তাই না? আমরা বলি না পাস্তুরাইজ তরল মিল্ক, তরল দুধ, ওইটাই দুধকে জীবাণুমুক্ত করার পদ্ধতি। এছাড়া তিনি অ্যানথ্রাক্স আর জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করেন। এই দুটো একটু ইম্পর্টেন্ট, কারণ জলাতঙ্কর ভ্যাকসিন এবং অ্যানথ্রাক্স দরকার নেই, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জলাতঙ্কের ভ্যাকসিন। তাই আমি ডবল এম দিলাম, এটা পড়াই লাগবে, এটা মনে না রাখা যাবে না। তো পাস্তুর থেকে পাস্তুরাইজেশন পদ্ধতি আর হচ্ছে জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করেন মিস্টার লুই পাস্তুর। তাহলে দেখেন তো এখানে আমাদের কিন্তু অলরেডি হয়ে গেল। অনেক কঠিন লাগে জিনিসগুলো। লিউয়েন হুক অণুজীব বিজ্ঞানী, জনক, যেগুলো মাইক্রোস্কোপের নিচে দেখতে হয় ওটার জনক। আর রবার্ট হুক কোষের জনক। উইলিয়াম হার্ভে শারীরবিদ্যার জনক, ফিজিওলজির। আর আন্দ্রে ভেসালিয়াস তিনি হচ্ছে অ্যানাটমির জনক, বা হচ্ছে শারীর সংস্থান বা অঙ্গ সংস্থান। লুই পাস্তুর পাস্তুরাইজেশন আবিষ্কার করে। আর একটা আমরা পড়বো জলাতঙ্কের ভ্যাকসিন। সব তো আপনাদের লাগবে না, জলাতঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোগ। বাংলাদেশ কিন্তু স্ট্রিট ভাইরাস, জলাতঙ্ককে বলা হয় স্ট্রিট ভাইরাস, কারণ এটা বিড়াল কুকুর এদের ভিতর থাকে, ঠিক আছে? তাই এটা আমাদের আসতে পারে, আপনার তো সব দরকার নাই। যেগুলো নিয়ে কাজ হয় এগুলো কিন্তু আসে। আলেকজান্ডার ফ্লেমিং তিনি হচ্ছে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে পেনিসিলিন, তো আসতে পারে। রবার্ট কচ, কচ খুবই ইম্পর্টেন্ট। দেখেন তো, যক্ষ্মা কলেরা দুইটার জীবাণুই আবিষ্কার করেন রবার্ট কচ। তো এত তো আসলে মনে থাকবে না, তো যে কয়টা মনে থাকবে লাগবে এই কয়টা কিন্তু বলে দিচ্ছি। রবার্ট কচ হচ্ছে যক্ষ্মা কলেরা আবিষ্কার করেন, তাই না? যক্ষ্মা রোগের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। যক্ষ্মা ইংরেজি হচ্ছে টিউবারকিউলোসিস রোগ, টিউবার কিউলোসিস, ঠিক আছে? টিউবারকিউলোসিস হচ্ছে গিয়ে আপনার যক্ষ্মার ব্যাকটেরিয়া, সেই জন্য এই রোগটার নাম টিউবারকিউলোসিস। তো এটা কিন্তু পরীক্ষায় আসে। তার রবার্ট কচ থেকে পড়বেন যক্ষ্মার কলেরা, এই দুটো কিন্তু বাংলাদেশের দুটো কমন রোগ, এই জন্যই জানতে হবে। বাংলাদেশ 2014 সালে পোলিও মুক্ত হয়। তাহলে পোলিও রোগের টিকা কে আবিষ্কার করে, এটা লাগবে না? সাল্ক, ঠিক আছে। মেন্ডেল বংশগতিবিদ্যার জনক, এটা সবাই জানেন, যারা সায়েন্স আর্টস কমার্স সবাই জানেন। চার্লস ডারউইন তিনি হচ্ছে বিবর্তনের জনক না, তিনি হচ্ছে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনের জনক। এটা, এই যে নাম, তার বইয়ের নাম অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তিনি কিন্তু বিবর্তনের জনক না, এটা আমরা অনেকেই ভুল করি। মাকসুদুল আলম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের স্টুডেন্ট ছিলেন। তিনি 2000 সালে পাটের জিনোম আবিষ্কার করেন। এছাড়া তিনি পেঁপে, রবার, বিভিন্ন ছত্রাকের জীবাণু আবিষ্কার করেন। লিনিয়াস হচ্ছে, এটা আমরা সবাই জানি, শ্রেণীবিন্যাসের জনক। এখন বলি কোনটা কোনটা একদম লাগবে। সেটা সেটা আমি, মানে কঠিন বাট আপনাকে পড়তে হবে। আমি সবুজ কালার দিয়ে দেই। সাল, পোলিও, যক্ষ্মা, কলেরা, কচ, ঠিক আছে? পোলিও রোগের টিকা আবিষ্কার করেন সাল। কচ হচ্ছে যক্ষ্মার কলেরা রোগের জীবাণু আবিষ্কার করেন ফ্লেমিং, হচ্ছে পেনিসিলিন। বাকিগুলো মনে না থাকলেও হবে, বলে দিলাম, ঠিক আছে? এই কয়টা মাস্ট। ও আর লুই পাস্তুর শুধু জলাতঙ্কর ভ্যাকসিনটা একটু মনে রাখবেন। বাকিগুলো না পারলেও হবে। তাহলে দেখেন এগুলো ইম্পর্টেন্ট গুলো পাশাপাশি একসাথে লিখে দিছি। রক্ত সঞ্চালন প্রক্রিয়া মানে কি? ওই যে ফিজিওলজি, উইলিয়াম হার্ভে, মনে থাকবে না? উইলিয়াম হার্ভের পাশে ফিজিওলজি। হ্যাঁ, ডাক্তারদের সাথে যে এখন পার্ট নেবে নাই, আমি জানি ফিজিওলজি কি, ফিজিওলজির আবিষ্কারক কিন্তু উইলিয়াম হার্ভে, ঠিক আছে? দেখেন তো, কোষ রবার্ট হুক, হুম, দেখছেন? আর লিওয়েন হুক ছিল হচ্ছে অণুজীব বিজ্ঞানের জনক। অণুজীব বিজ্ঞান কি? ব্যাকটেরিয়া দেখতে কি অণুজীব না? ব্যাকটেরিয়া কিন্তু একটা অণুজীব। তাহলে ব্যাকটেরিয়া বা অণুজীবের জনক হচ্ছে, বা ব্যাকটেরিয়ার জনক হচ্ছে লিওয়েন হুক। কনফিউশন। বসন্তের টিকা এত দরকার নাই। হোমিওপ্যাথি, দিয়া হানিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেন। ডিএনএ ডাবল হেলিক্স গঠন করেন, আবিষ্কার করেন ওয়াটসন এন্ড ক্রিক। এটা মনে হয় বাচ্চাদের কাল, বাচ্চা কাল থেকে জানেন। পেনিসিলিন, হ্যাঁ পেনিসিলিয়াম না, পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা তৈরি করেন আলেকজান্ডার ফ্লেমিং। বিবর্তন তত্ত্ব, এটা আমি ক্রস দিয়ে দিই, এটা পুরো ভুং ভাং কথা। বিবর্তন জনক মোটেও চার্লস ডারউইন না, এম্পেডক্লিস, হ্যাঁ। বিবর্তন তত্ত্বের জনক হচ্ছে এম্পেডক্লিস। তো ওটা আসে না কখনো পরীক্ষায়। যক্ষ্মার জীবাণু হচ্ছে কচ, যক্ষ্মা প্লাস কলেরা জীবাণু আবিষ্কার করে রবার্ট কচ। বাকিগুলো দরকার নেই, কলেরা লিখে দিলাম। জলাতঙ্কটা লুই পাস্তুর। বাকিগুলা আমি বলবো না, পড়ার দরকার আছে। পোলিও টিকা জোনাস সাল, কারণ এত পড়ে মনে রাখা যাবে না। এটা ইভেন আমি নিজেও পারতাম নাকি সন্দেহ আছে,
ঠিক আছে, এবারে আমরা জীবজগৎ নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, জীবজগৎ আমি বললাম বড় ভাষায় হচ্ছে উদ্ভিদ আর প্রাণী, ঠিক আছে। কোষের উপর ভিত্তি করে জীবজগৎকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে, স্বাক্ষর লাস্টে লিখা দিব না, এখন যদি লিখা দিই তাহলে যে কয়টা পড়াইছি এগুলো আউলে যাবে না। আমি লাস্টে লিখে দিব না, ঠিক আছে। জীবজগৎকে কোষের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রোক্যারিওটস। প্রোক্যারিওটস মানে যাদের কোষটা হচ্ছে আদি কোষ, এদেরকে আদি কোষ বলা হয়, যাদের কোষ আদি কোষ। এখন কোষ আদি কোষ মানে কি? তার মানে কোষের ভিতরে বিভিন্ন অঙ্গাণু নাই, বিভিন্ন কোষীয় অঙ্গাণু নাই। নিউক্লিয়াস যেটা আছে, নিউক্লিয়াসটা অপূর্ণ বা অগঠিত নিউক্লিয়াস, এই ধরনের নিউক্লিয়াসকে বলা হয় হচ্ছে নিউক্লিয়য়েড। সেই ধরনের কোষকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ বা হচ্ছে আদি কোষ। আর ইউক্যারিওটস হচ্ছে সেই ধরনের কোষ যে কোষটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। সুকেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক কোষ কথাটার মানে হচ্ছে যে কোষে সকল ধরনের কোষীয় অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে প্লাস্টিড থাকতে পারে, সেন্ট্রোসোম থাকতে পারে, এরকম কোষীয় অনেক অঙ্গাণু আছে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোসোম, প্লাস্টিড, পারঅক্সিসোম, গলজি বডিস, এন্ডোপ্লাজমিক রেটিকুলামস, এরকম অনেক ধরনের কোষীয় অঙ্গাণু, মানে সকল ধরনের কোষীয় অঙ্গাণু আছে। ঠিক আছে, অল অঙ্গাণু নাই, এখানে অল অঙ্গাণু আছে। আর এখানে কোষটা সুগঠিত। কোষ সুগঠিত মানে হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত, ঠিক আছে। কোষের ভিতরে যে নিউক্লিয়াস আছে অপূর্ণ না, একটা সুগঠিত নিউক্লিয়াস আছে। সুগঠিত নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিওলাস আছে, তার চারপাশে ক্রোমোজোম গুলো পেঁচানো একদম নিউক্লিয়ার রেটিকুলাম হিসেবে আছে, ভিতরে নিউক্লিওপ্লাজম আছে, তাই না? ভিতরে কি আছে? নিউক্লিওপ্লাজম আছে, আর চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন আছে। তাহলে এটাই হচ্ছে একটা সুগঠিত নিউক্লিয়াস। তাহলে যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে তাদের বলা হয় ইউক্যারিওটা বা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। আর যাদের সুগঠিত নিউক্লিয়াস নাই, যে সমস্ত কোষে, দুইটাই কিন্তু কোষ, এটা হচ্ছে আদি কোষ, এটা সুকেন্দ্রিক কোষ। এখন প্রোক্যারিওটিকের একমাত্র উদাহরণ হচ্ছে মনেরা রাজ্যের উদাহরণ। প্রোক্যারিওটিকের একমাত্র উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। একমাত্র প্রোক্যারিওটিকের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। আর পৃথিবীতে ব্যাকটেরিয়াতে যা আছে ওগুলো দেখতে যত নিম্নমানের হোক, যেমন প্রোটোক্টিস্টা, প্রোটোক্টিস্টার উদাহরণ যেমন ম্যালেরিয়ার জীবাণু, তারপরে ডিসেন্ট্রির জীবাণু আছে, হ্যাঁ, আমাশয়ের জীবাণু আছে। আমাশয়ের জীবাণু দুই ধরনের হতে পারে, ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে। যদি ব্যাকটেরিয়া দিয়ে হয় সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে প্রোক্যারিওটিক। কিন্তু ব্যাকটেরিয়ার মতো দেখতে, দেখতে অনুবীক্ষণ যন্ত্র লাগে, কিন্তু সেটা কিন্তু সুকেন্দ্রিক কোষ। তার মানে পৃথিবীতে একমাত্র ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক বা মনেরা কিংডমের। আর বাদ বাকি যা আছে সেগুলো দেখতে যদি ব্যাকটেরিয়ার মতো নিম্ন শ্রেণীর হয়, ওগুলো কিন্তু সুকেন্দ্রিক। তার প্রোটোক্টিস্টার কয়েকটা উদাহরণ যেমন এন্টামিবা হিস্টোলাইটিকা, নাম শুনছেন মনে হয়, হ্যাঁ, ছোটবেলা অনেকে পড়ছেন বইতে, এন্টামিবা হিস্টোলাইটিকা। বা এটার আরেকটা নাম দেখেন, শুনতে ভাল লাগবে, অ্যামিবা। আপনারা অ্যামিবা অনেকেই বলেন এটা প্রোক্যারিওটিক বা ব্যাকটেরিয়া না। অ্যামিবা কিন্তু সুকেন্দ্রিক কোষ, এরা ব্যাকটেরিয়া নয়, এই জন্যই বললাম। ঠিক আছে, এইটাই ভুল করেন। ফানজাই, ছত্রাক, ছত্রাক দেখতে অনেক নিম্ন শ্রেণীর মনে হয়, নিম্ন শ্রেণীর ঠিক আছে, বাট এরা কিন্তু সুকেন্দ্রিক কোষ। যেমন নাম পড়ছেন না ইস্ট, হ্যাঁ, ইস্ট, ব্যাঙের ছাতা। ব্যাং বানানটা খেয়াল করেন, পরীক্ষা কিন্তু আসে, বয় জফলায় আকার, ব্যাঙের ছাতা, এগুলো কিন্তু সব সুকেন্দ্রিক কোষ। প্ল্যান্টি মানে কি? পৃথিবীতে যত ধরনের উদ্ভিদ আছে, হ্যাঁ, উদ্ভিদের ভিতর কিন্তু মস, ফার্ন এগুলো আছে। আর যত কি আছে, প্রাণী আছে, এগুলো সব হচ্ছে সুকেন্দ্রিক কোষ। মনে থাকবে, এটা কিন্তু পরীক্ষায় আসে যে ব্যাকটেরিয়া জিনিসটা কি। ব্যাকটেরিয়া কিন্তু একটা আদি কোষ, তাই না? অ্যামিবা, এটাই পরীক্ষা, অ্যামিবা, ইস্ট, এগুলো কিন্তু সুকেন্দ্রিক কোষ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আপনারা কিন্তু গর্বের সাথে ভুল করেন, যে কয়টা আসে ওই কয়টাই বললাম। ঠিক আছে। হুম, এবারে বলেন, ভাইরাস, এরা সুকেন্দ্রিক না প্রাকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক, কোনটা? ভাইরাস বলেন তো। গুড, পারভিন, এটা কি সুকেন্দ্রিক না প্রোক্যারিওটিক? গুড। এখন একটু আসেন, ভাইরাস কিন্তু আমি পড়াই নাই, ভেরি গুড। সামিউন, আপনি কোথায় পড়ালেখা করেন? সামিউনের মঞ্জুর, আপনারা কোথায় পড়ালেখা করেন একটু দেখি তো।
ওয়াও! এই সামিউন, বরিশাল মেডিকেল কোন ব্যাচ ভাই? কোন ব্যাচ আপনি? 46? আপনি কি আমাকে চিনেন? আমার নাম অভ্র। গুড। মঞ্জুর কোথায় পড়েন? আচ্ছা, ঠিক আছে। আসেন, এটার জন্য হ্যাঁ, ভাইরাস কিন্তু আমি এতক্ষণ বলি নাই। ভাইরাস হচ্ছে এমন একটা জীবসত্তা যেটা নাইদার প্রোক্যারিওটস আর নাইদার ইউক্যারিওটস। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। হুম? দেখেন, আমি কিন্তু দুইটাই কোষ বললাম, একটা সুকেন্দ্রিক কোষ, একটা প্রাকেন্দ্রিক কোষ। কিন্তু ভাইরাস হচ্ছে একটা অকোষীয় জীবসত্তা, এদের কোনো কোষ নাই। একটা অকোষীয় জীবসত্তা। ঠিক আছে, কোষ হইতে হলে কি হবে দেখো তো। কোষ হতে হলে একটা কোষ হতে হবে, হ্যাঁ। এর ভিতরে একটা নিউক্লিয়াস থাকতে হবে, এর ভিতরে সাইটোপ্লাজম থাকতে হবে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকতে হবে, তাই না? তাহলেই কিন্তু একটা কোষ। একটা কোষ হতে হলে কি, মেইনলি হচ্ছে নিউক্লিয়াস থাকতে হয়, আর চারপাশে সাইটোপ্লাজম থাকতে হয়, তাই না? এগুলো থাকতে হয়। তারপরে কোষ মানে সেগুলো, কিন্তু ভাইরাস কিন্তু কোষ না। ভাইরাস হচ্ছে অকোষীয় জীবসত্তা, যারা হচ্ছে কোনো কোষের মধ্যে ঢুকে অনেকটা জীবের মতো আচরণ করে। যেমন ভাইরাস, দেখেন এটা কোনো কোষ না। এটার কেন্দ্রে থাকে আইদার ডিএনএ অথবা আরএনএ। ডিএনএ থাকতে পারে বা আরএনএ থাকতে পারে। আর তার চারপাশে থাকে হচ্ছে একটা প্রোটিন আবরণ। এটা কি থাকে? একটা প্রোটিন আবরণ, বা এটাকে বলা হয় ক্যাপসিড আবরণ, যেটা প্রোটিন দিয়ে তৈরি। আর কোন কোন ভাইরাসের চারপাশে একটা অপশনাল লেয়ার থাকতে পারে, এটাকে বলা হয় ইনভেলপ। তাই আমি একটু ডট ডট দিয়ে দিলাম, এটার নাম কি? এটা হচ্ছে এনভেলপ। এটা হচ্ছে আইদার, এটা লিপিড দিয়ে তৈরি থাকে সাধারণত। তাহলে দেখেন তো, এর ভিতরে কোনো সাইটোপ্লাজম আছে? শুধু ডিএনএ আর আরএনএ আঁকছি। আমি কি কোনো অগঠিত, ঠিক আছে, নিউক্লিয়য়েডটা কিন্তু নিউক্লিয়াসেই, অগঠিত নিউক্লিয়াস, অপূর্ণ নিউক্লিয়াস, এটাও এরকম এরকম থাকে। ঠিক আছে, এত সুন্দর থাকে না নিউক্লিয়াসটা, কিন্তু নিউক্লিয়াস থাকে অগঠিত। কিন্তু এখানে কি আমি কোনো নিউক্লিয়াস পাইছি? পাই নাই। কোনো সাইটোপ্লাজম পাচ্ছি? পাই নাই। তাহলে ভাইরাস কি? ভাইরাস হচ্ছে একটা অকোষীয় জীবসত্তা। এই কথাটা একটু মাথায় রাখবেন, পরীক্ষায় আসে। আপনি কিন্তু ভাইরাস অনেকেই ব্যাকটেরিয়ার ভিতরে প্রাককেন্দ্রিক দিয়ে দেন, না। ভাইরাস প্রাককেন্দ্রিকও না, সুকেন্দ্রিকও না। ভাইরাস হচ্ছে কি? ভাইরাস হচ্ছে হোয়াট এভার। সাইমন, আমি হচ্ছে আপনাদের 43rd করেসপন্ডিং BDS 1 ব্যাচ। হ্যাঁ, 46 এর তো আমি অনেককে চিনি। সামিয়ন না? 46 ব্যাচের তো, 46 ব্যাচের আপনাদের নাম কি অর্কুট না? 46 এ, 46 কে তো অর্কুট ব্যাচ, আমি যত জানি তো অর্কুট ওদের ব্যাচটার নাম। ঠিক আছে, খুব ক্লোজ ছিল আমার সাথে তো। যাই হোক, মিস করি। আপনার তো ইন্টার্নশিপ শেষ মনে হয় সবার। আচ্ছা, যাই হোক, আপনারা বুঝেন এটা একটু, হ্যাঁ। ভাইরাস তাহলে একটা অকোষীয় জীবসত্তা। এবারে আসেন ভৌত জীববিজ্ঞান, হ্যাঁ। ভৌত জীববিজ্ঞানের অনেকগুলো, এই যে দেখেন, অঙ্গ সংস্থান যদি হয়, হ্যাঁ, এটা হচ্ছে মরফোলজি, ঠিক আছে। শারীরবিদ্যা ফিজিওলজি, শ্রেণীবিন্যাস ট্যাক্সোনমি, বংশগতি জেনেটিক্স, বিবর্তন ইভলিউশন, বাস্তুবিদ্যা ইকোলজি, ভ্রূণবিদ্যা এমব্রায়োলজি, অন্তঃক্ষরা বিদ্যা মানে হচ্ছে, এটা একটা নাম হচ্ছে হরমোন বিজ্ঞান। হরমোন বিজ্ঞান হচ্ছে এন্ডোক্রাইনোলজি, কোষবিদ্যা সাইটোলজি। হ্যাঁ, এখান থেকে আরো কিছু আসে, এটা হচ্ছে টিস্যু। টিস্যু বিদ্যা হচ্ছে হিস্টোলজি, হ্যাঁ। এটা একটু মনে রাখবেন। টিস্যু বা টিস্যুর আরেকটা নাম হচ্ছে কলা। অনেকগুলো কোষ মিলে কলা হয়। ঠিক আছে। আর অঙ্গ সংস্থান হচ্ছে মরফোলজি, ঠিক আছে, কিন্তু অভ্যন্তরীণ অঙ্গ সংস্থান যদি হয়, এটার নাম হচ্ছে অ্যানাটমি। ঠিক আছে। বা আরেকটা বললাম, শরীর সংস্থান। মরফোলজি আর অ্যানাটমি কিন্তু কাছাকাছি। ঠিক আছে, শরীর সংস্থান, অ্যানাটমি, এটা আপনাকে দেখে বুঝতে হবে কোনটা কি দিবেন। ঠিক আছে। ও কলাস্থান হিস্টোলজি আছে এখানে। গুড।
আরো কিছু কিছু জিনিস ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। অ্যাপ্লাইড, হ্যাঁ, অ্যাপ্লাইড বায়োলজির ভিতরে আমাদের এই যে চিকিৎসা বিজ্ঞান আছে, মেডিকেল সায়েন্স, যেখানে এই যে আপনাদের রিডিং পার্টনার এখানে আছে সামিউন দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে সামুদ্রিক বিজ্ঞান, ওশেনোগ্রাফি, জৈব প্রযুক্তি, বায়োটেকনোলজি, বায়োইনফরমেটিক্স, টিস্যু কালচার। এখন এখানে কিছু কাহিনী আছে। মৎস্য বিজ্ঞান হচ্ছে ফিশারিজ। মৎস্য পালন কি? পালন কথাটার মানে হচ্ছে লালন পালন করা, মানে হচ্ছে কালচার করা। হ্যাঁ, কালচার কথাটার ইংরেজি মানে কিন্তু শুধু সংস্কৃতি যে তা না, কালচার কিন্তু, কালচার মিন্স ভার্ব। কালচার যখন আপনি ভার্ব অ্যাজ এ ভার্ব ইউজ করবেন তখন মানে হচ্ছে কালচার মানে হচ্ছে লালন পালন করা। তাহলে মৎস্যর আরেকটা নাম হচ্ছে পিসি কালচার। পরীক্ষা কিন্তু আসে মৎস্য পালন, পিসি কালচার, আর মৎস্য বিজ্ঞান ফিশারিজ। একইভাবে মধু বা মৌমাছি পালন, এপিকালচার। এই কয়টা পরীক্ষায় খুবই আসে। এপিকালচার, এপি মানে কি? এপি মানে হচ্ছে মধুর গ্রিক ওয়ার্ড। একটা মধু পাওয়া যায় বাজারে, এপি মধু। এপি কথাটা আসছে হচ্ছে মধু থেকে। ঠিক আছে। এই পালনগুলো অনেক প্যাচ লাগেন আপনারা। রেশম, রেশম চাষ হচ্ছে সেরিকালচার। ঠিক আছে। এখন প্যাচটা লাগেন কোত্থেকে আমি একটু বলি, ওটা একটু বলি। সেটা হচ্ছে মূল প্যাচটা যেখানে লাগান সেটা একটু বলি। সেটা হচ্ছে পাখিবিদ্যা, অর্নিথোলজি। আর পাখি পালন বা চাষ বা পালন একই কথা। পাখি চাষ বা পালন, হ্যাঁ, এটা হবে এভি কালচার। এভি মানে কি? এভিয়েশন, যেগুলো উড়ে। তাহলে কালচার কথাটা থাকতে হবে যখন পালন বা চাষ হয়। এটা কিন্তু পরীক্ষায় অনেক ভুল করেন, অনেকবার, পরপর কয়েকবার আসছে। একবার পাখি বিদ্যা আছে, অর্নিথোলজি। মানে বিদ্যা টিদ্যা থাকলে লাস্টে লজি থাকে। ঠিক আছে, সবসময় লজি থাকে সেটা না, কিন্তু পালন বা হচ্ছে আপনার চাষ থাকলে লাস্টে কালচারটা আপনি লিখেন, এটা একটু খেয়াল করবেন। এটা কিন্তু খুব ভুল করেন আপনারা, এই জন্য বললাম। ঠিক আছে, তাহলে এই কয়টা আমরা একটু দেখবো। এই কয়টাই বেশি আসে। পরজীববিদ্যা হচ্ছে প্যারাসাইটোলজি। কীটতত্ত্ব এন্টোমোলজি, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিজি হেলথে কিন্তু এন্টোমোলজিস্ট পোস্ট আছে, এটা ডাক্তাররাই হয়। আবার ডাক্তারের বাইরে থেকেও হয়, আলাদাভাবেও নেয়, আবার অনেক সময় না থাকলে ডাক্তারদের থেকে ডেপুটেশনে দেয়। ঠিক আছে, এরকম দেখবেন, এগুলো পারবেন দেখলে। কয়েকটা বৈজ্ঞানিক নাম একটু দেখতে হবে। হ্যাঁ, মানুষটা তো মাস্ট। কোনো ব্যায়াম, বুফো মেলানোস্টিকটাস, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, দোয়েল প্রত্যেকবারই আসে, কপসাইকাস সাউলারিস, সুন্দরী গাছ, হেরিটিয়েরা ফর্মস, ইলিশ, তেনুয়ালুসা ইলিশা প্রত্যেকটা, কাঁঠাল, আর্টিক কার্পাস, হেটেরোফাইলাস, শাপলা, নিমফেয়া, নৌচালি। কফিটা দেখেন ইজি, কফেয়া অ্যারাবিকা, নামে নামে মিল আছে। আম, ম্যাগনিফেরা ইন্ডিকা, ধান, অরাইজা স্যাটাইভা। আর মৌমাছি যেহেতু এপিকালচার, দেখেন নামের আগে এপি আছে। এভাবে মনে রাখতে হবে প্রত্যেকটা, সব দরকার নাই। পোল নিয়ে নেই, হ্যাঁ। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটার আবিষ্কারক কে? টিউবারকুলোসিস কোন রোগ? যক্ষা। আবিষ্কারক কে হবে? ভেরি গুড, যারা পড়ছেন বা বুঝতে পারছেন তাদেরকে থ্যাঙ্কস। এই যে আমি দেখতেছি আপনার পারছেন।
70% সঠিক উত্তর দিয়েছেন, আপনাদেরকে থ্যাঙ্কস। ওকে, ঠিক আছে। রবার্ট কচ। আসেন তাহলে এখন র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাই। কি কি পড়াইলাম, যেগুলো আসে বিগত 5-10 বছরে আসছে বা আপনাদেরও আসবে, ওগুলো নিয়ে বলেন। পাখিবিদ্যা, এপিকালচার, অর্নিথোলজি, এভিকালচার, সেরিকালচার। পাখিবিদ্যা, ভেরি গুড। মঞ্জুর, কমা, মাসুম, শুভ্রা, সাইদুর, শারমিন। পাখিবিদ্যা, মাহফুজ, ভেরি গুড। আশরাফুল, তৃষ্ণা, শামুম, সালমা। বিদ্যা বলছি কিন্তু, এই তো অনেকে ভুল করতেছেন, হ্যাঁ। এটা তো পাখি বিদ্যা বলছি, হ্যাঁ। এটা হচ্ছে অর্নিথোলজি। চাষ বললেই হচ্ছে কালচার, কালচার মানে চাষ বা পালন। তো পালন বা চাষ বললেই লাস্টের দিকে হচ্ছে কালচার যাবে, নতুবা যাবে না। ঠিক আছে, তাহলে উত্তর হবে অর্নিথোলজি। ওকে, এবারে বলেন। মৎস্য চাষ, ফিশারিজ, এভিকালচার, পিসিকালচার, সেরিকালচার। মৎস্য চাষ, ফিশারিজ, এভিকালচার, পিসিকালচার। ভেরি গুড মাহফুজ, শামুম, মুন্নি, রুমানা, সামিউন। ভেরি গুড, দিস ইজ পিসিকালচার। গুড, নাজিব। ঠিক আছে। আখি, ঠিক আছে। তুষার, উম্মে, সওদা। গুড, ভালো তো, খুব মিষ্টি। সবাই বেশ ভালো পারেন, হ্যাঁ। করেন, ক্লাস করেন। বিসিএস কিন্তু কোন রকেট সায়েন্স না, বিসিএস এর পড়া লিটারি দিস আর নট ট্রু রকেট সায়েন্স। হ্যাঁ, আপনারা যদি একটু মাথার ভিতর বুদ্ধি থাকে, বিসিএস হওয়া কিন্তু কোনো ব্যাপার না। ওকে। 2 দিন পর পর আমিও বলতাম, বাট 2 দিন পর বললেও মনে পড়বে। আসেন, এবারে সমগ্র প্রাণী জগৎকে 9টা পর্বে ভাগ করা হয়েছে। এই 9টা পর্বের উদাহরণ পড়লেই হবে, আর কিচ্ছু না, হ্যাঁ। কিছু কিছু বৈশিষ্ট্য পরি, পরিফেরা। পরি কথাটা আসছে পোর্স থেকে। হোয়াট ডু ইউ মিনস বাই পোর্স? ছিদ্র। মেয়েরা বলেন না যে নাকের উপর পোর্স, নাকের ডানে পোর্স, বামে পোর্স। পোর্স মানে কি? পোর্স নাকি বন্ধ হয়ে যায়, তাই হচ্ছে আহ সামিউন উত্তর দিচ্ছি, হ্যাঁ। পোর্স। আপনি কি আগে আমার এই আন্তর্জাতিক ক্লাস করছেন, সামিউন? তুমি করে বলি, তুমি যেহেতু আমার মেডিকেলের জুনিয়র। তুমি কি করছো আগে? আচ্ছা, তাই তুমি বলতেছো আন্তর্জাতিক ভালো পড়াই আমি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর পাম্পিং। মাঝে মধ্যে পাম্প টাম খাইলে ভালো লাগে। ঠিক আছে, আসেন। কিভাবে ভালো পারি একটু পরে বলতেছি, আগে এটা পড়াই নেই, হ্যাঁ? আসেন। আচ্ছা, আসেন। তো পরিফেরা, পরিফেরা পোর্স মানে ছিদ্র, ছিদ্রাল প্রাণী। এখন দেখেন তো, স্পঞ্জ দেখছেন আপনারা কোনো? ফোমের মতো যে জিনিসগুলো, স্পঞ্জ। বাংলা লিখতে অনেক কষ্ট হয়, হ্যাঁ। স্পঞ্জ দেখছেন? তো স্পঞ্জের ভিতরে এই যে শিমুল আর একটা পাম দিছে, থ্যাংক ইউ। ভাল লাগে, হ্যাঁ। আর দিয়েন না, আর পাম দেওয়ার দরকার নেই, আমরা ইসে থাকি, হ্যাঁ। তো আমরা হচ্ছে কোথায় ছিলাম? ছিলাম হচ্ছে স্পঞ্জে। স্পঞ্জে ফুটা ফুটা দেখছি না, তাহলে সকল ধরনের সামুদ্রিক স্পঞ্জ হচ্ছে পরিফেরার উদাহরণ। ঠিক আছে, পরিহিতে আসে সামুদ্রিক স্পঞ্জ। আপনার কুয়াকাটা বা কক্সবাজার গেলে পরে যখন পাথরে বসে সেলফি তুলবেন, তখন তার পায়ের কাছে মনে হবে ফোম ফোম কিছু একটা, এরকম অনেক সময় দেখবেন। ওইটার কাছে একটু পাটা লাগাই দেখেন, ভয় পাবেন। মনে হবে কি একটা গরম গরম একটা মানে জীবীয় অনুভূতি আপনার মনে হবে যে আপনাকে কে টাচ করে গেল। ওটা কিন্তু স্পঞ্জ। এবং এই পরিফেরা গুলো সামুদ্রিক স্পঞ্জ, এগুলো নিশ্চল, এগুলো কিন্তু আসলে জীব, নিশ্চল। এগুলো কিছু করতে পারে না, এগুলো আপনাকে আক্রমণ করতে পারবে না। ঠিক আছে, এরা কিন্তু জীব। উদাহরণ মনে থাকে যেন, হ্যাঁ, পোর্স থাকে। নিডারিয়া, নিডারিয়ার উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। হাইড্রা, আমরা ছোটবেলা পড়ছি হাইড্রা। আর একটা পড়বো হচ্ছে জেলিফিশ। এই দুটো হচ্ছে নিডারিয়ার উদাহরণ। হাইড্রাটাই বেশি আসে। নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণী। ভ্রূণীয় অবস্থায় এদের 2টা স্তর থাকে, এতটুকু জানেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিফেরা হচ্ছে নিরেট, কোনো স্তর নাই।
হ্যাঁ, এগুলো হচ্ছে নিরেট, কোনো স্তর নাই, একটা পিণ্ড, পাথরের মতো, একটা স্পঞ্জের মতো। এরপর থেকেই সব স্তর আছে, ভ্রূণীয় স্তর আছে। তো নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী, এবং দুইটা স্তরের মধ্যে ওদের একটা গ্লুর মতো অংশ আছে। ওই গ্লুটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। এটা কিন্তু পরীক্ষায় আসে, মেসোগ্লিয়া কাদের থাকে? গ্লু থেকে হচ্ছে মেসোগ্লিয়া। নিডারিয়াতে দুইটা স্তর একে লাগায় রাখে হচ্ছে মেসোগ্লিয়া গ্লু। দুইটা স্তর, একটোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। নিডারিয়ার পরে যা আছে, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা, সব কিন্তু ত্রিস্তরী। এদের কোনো মেসোগ্লিয়া থাকে না। ঠিক আছে, এরপর থেকে যা থাকে সবগুলোর তিন স্তরই থাকে। ঠিক আছে, তার মানে আমি একদম লিখে দেই, তিন স্তর, ভ্রূণীয় তিন স্তর, আফটারওয়ার্ডস সব, এরপর সব, তাই আলাদাভাবে। ঠিক আছে, একটা একটোডার্ম, আর একটা এন্ডোডার্ম, আর একটা দেখেন মেসোডার্ম, নট মেসোগ্লিয়া। তিনটেই ডার্ম, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এরপরে সব। শুধু নিডারিয়াটা হচ্ছে একটোডার্ম, এন্ডোডার্ম, আর একটা ডার্ম নাই। ডার্ম থাকলে স্তর, মধ্যেরটা হচ্ছে মেসোগ্লিয়া, একটা অকোষীয় একটা স্তর। এত কঠিন আপনাদের আসবে না, খালি এতটুকু জানেন মেসোগ্লিয়া হচ্ছে নিডারিয়ার বৈশিষ্ট্য, আর দ্বিস্তরী দুইটা কিন্তু আসে, এই দুইটা কিন্তু আসে। প্লাটিহেলমিনথেস আর নেমাটোডা এরা হচ্ছে কৃমিদের, কৃমি আছে না, কৃমিদের হচ্ছে উম, পর্ব আর কি। প্লাটি, প্লাটি কথাটা আসছে প্লেট থেকে। তো প্লেট কেমন থাকে বলেন তো? চ্যাপ্টা। তাহলে পৃথিবীর যত চ্যাপ্টা কৃমি আছে হচ্ছে প্লাটিহেলমিনথেসের উদাহরণ। যারা জুওলজিতে পড়ছেন বা মেডিকেল সায়েন্স পড়ছেন তারা এগুলো ভালো পারবেন, তাই না? প্লাটিহেলমিনথেসের উদাহরণ কি? সামিউন বলেন। প্লাটিহেলমিনথেসের অথবা জুওলজির কেউ থাকলে বলেন প্লাটিহেলমিনথেসের দুইটা উদাহরণ দেন। ভেরি গুড, শিওলি, এই যে অলরেডি দিয়ে দিছে, হ্যাঁ। ফিতাকৃমি সব থেকে ইম্পর্টেন্ট উদাহরণ, আর একটা আছে যেটা সব থেকে সোজা উদাহরণ, তানভীর হাসান, ওই যে মিস্টার সামিওনও বুইলা খাইছে, হ্যাঁ। যকৃৎ কৃমি আর এটা হচ্ছে ফিতাকৃমি। তাহলে দেখছেন লেভেল প্লেইং ফিল্ড কিন্তু সবার জন্য। হ্যাঁ, হঠাৎ কিন্তু সবকিছু মনে পড়ে না। প্লাটিহেলমিনথেস, চ্যাপ্টাকৃমি, চ্যাপ্টাকৃমির দুইটা উদাহরণ পড়বেন, একটা হচ্ছে যকৃৎ আর একটা হচ্ছে ফিতাকৃমি, আর কিচ্ছু পড়া লাগবে না। নেমাটোডা, নেমাটোডাও একটা কৃমি। এরা হচ্ছে নলাকার কৃমি। নলাকার কৃমিকেই বলা হয় হচ্ছে গোল কৃমি, কারণ এই কৃমিগুলো হচ্ছে প্রস্থচ্ছেদে দেখেন গোল, এই জন্য এদেরকে বলা হয় গোল কৃমি। আর এগুলো কিন্তু চ্যাপ্টা। ফিতা কৃমি দেখতে এরকম, নলের মতো না, এই যে এরকম চ্যাপ্টা ফিতা, চুলে ফিতা বাঁধেন না ওরকম। আর যকৃৎ কৃমি দেখতে হচ্ছে এরকম। ঠিক আছে, চ্যাপ্টা। হ্যাঁ। সো নেমাটোডা হচ্ছে গোল কৃমি, পৃথিবীর যত গোল কৃমি আছে এগুলো হচ্ছে নেমাটোডার এক্সাম্পল। এবার আসেন আপনাদের একটা সুখবর শুনে। আমি যখন 38 BCS দিছি, আমি কেঁচো, হ্যাঁ, কোন পর্বের, এটা আমি ভুল করেছিলাম। তারপরেও কিন্তু আমি ক্যাডার হইছি। সো টেনশন করার কিচ্ছু নাই, এরকম সিম্পল ভুল সবার হতেই পারে, কিন্তু আপনারা দেখবেন আপনাদের যাতে ভুল না হয়। কারণ আমাদের গাইডেন্স করার তো কেউ ছিল না, ছিল? আপনাদের তো গাইডেন্স করার লোক আছে। নেমাটোড হচ্ছে গোলকৃমি। গোলকৃমি মানে অনেক ধরনের গোলকৃমি আছে, হ্যাঁ। যেমন সুতা কৃমি, চোখ কৃমি, গুড়া কৃমি, হ্যাঁ, চোখ কৃমি লোয়া লোয়া। গুড়া কৃমি হচ্ছে এন্টারোবায়াস ভার্মিকিউলারিস। পিন ওয়ার্ম আছে, হ্যাঁ। তারপরে উশেরিয়া ব্যানক্রফটি আছে। এত কিছু আপনাদের লাগবে না। ফাইলেরিয়ার কৃমি, হ্যাঁ, এটা হচ্ছে উশেরিয়া ব্যানক্রফটি। এরকম বিভিন্ন কৃমি আছে যেগুলো হচ্ছে নেমাটোড উদাহরণ, চোখ কৃমি, গুরমা কৃমি, ফাইলেরিয়া কৃমি। মূলত গোল কৃমি আসে আপনাদের, যেটা কি, এটা হচ্ছে নেমাটোডা। ঠিক আছে, এই যে যে চ্যাপ্টা কৃমি, যকৃৎ কৃমি, এরা কিন্তু প্রস্রাব করে বা রেচন পদার্থ ত্যাগ করে। তো এদের রেচন অঙ্গটা জলে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, এদের রেচন অঙ্গটা কিন্তু জলে, যে দেখছেন, হ্যাঁ, জাজ্জল্যমান।
তাই বলা হয় এদের রেচনাঙ্গটা হচ্ছে শিখা কোষ। হ্যাঁ, প্লাটিহেলমিনথেসে কি পাওয়া যায়? শিখা কোষ পাওয়া যায়। কারণ কি, এদের যে কিডনি, এটা তো কিডনি নেই, কিডনির পরিবর্তে এদের শিখা কোষ আছে প্লাটিহেলমিনথেসে, নেমাটোডাতে নাই। তাই এদের এটা কিন্তু রেচনাঙ্গটা একটু চলে। অ্যানিলিডা। অ্যানিলিডা হচ্ছে কেঁচো আর জোক। কেঁচো আর জোক হচ্ছে অ্যানিলিডা। হুম। এদের চারপাশে দেখেন এই যে পায়ের মতো আছে, দেখছেন? জোকের চারপাশে দেখছেন এরকম পায়ের মতো থাকে। এই যে, এই যে পায়ের মতো আছে, দেখছেন? এগুলোর নাম হচ্ছে প্যারাপোডিয়া। আর এদের রেচনাঙ্গ আছে, এদের কিডনির মতো একটা অংশ আছে, ওটার নাম হচ্ছে নেফ্রেডিয়া। মানুষের কিডনির একক হচ্ছে নেফ্রন, আর কেঁচোর কিডনির একক হচ্ছে নেফ্রেডিয়া। নেফ্রেডিয়া। অ্যানিলিডা কেঁচোতে থাকে, হ্যাঁ। তাহলে কেঁচোর পর্ব কি? অ্যানিলিডা। আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হচ্ছে পৃথিবীর সকল পতঙ্গ। পৃথিবীতে যত পতঙ্গ আছে, পোকা, এরা হচ্ছে আর্থ্রোপোডার, তাই না? উদাহরণ পড়লেই মোর দ্যান এনাফ। তেলাপোকা, ঘাসফড়িং, মশা, মাছি, চিংড়ি, এগুলা রেশম, পোকা, এগুলো হচ্ছে আর্থ্রোপোডা। ঠিক আছে, এর জন্য মনে থাকে। দেখি তো একটা পোল নেই, কোনটা রেচনাঙ্গ নেফ্রেডিয়া নামে পরিচিত? তো কি করেছেন আপনারা? ভেরি গুড, কঠিন একটা জিনিস, হ্যাঁ। 82% সঠিক উত্তর দিয়েছেন, এজন্য আপনাদেরকে থ্যাঙ্কস। বেশ ভালো। নেফ্রিডিয়া কি? অ্যানিলিডা। ওকে, দেখবো না কতটুকু পারেন। একটু র্যাপিড ফায়ার খেলবো তখন। এবার আসেন, আরো পর্ব বাকি আছে। মোলাস্কা। মোলাস্কার উদাহরণ হচ্ছে শামুক ঝিনুক, যাদের চারপাশে খোলস আছে, হ্যাঁ, মানে শক্ত খোলস আছে। আরেকটা আছে উদাহরণ, অক্টোপাস। মোলাস্কার উদাহরণ, হ্যাঁ, শামুক, ঝিনুক, অক্টোপাস। একাইনোডার্মাটার সবগুলো শ্রেণী হচ্ছে সামুদ্রিক। যেমন তারা মাছ আছে না, স্টারফিশ, সামুদ্রিক তারা মাছ। সমুদ্র শসা। সমুদ্র শসা। চাইনিজরা খায়। আমি থাইল্যান্ড গেছিলাম একটা ট্রেনিং এ, ওই ট্রেনিং এ সমুদ্র শসা দিছিল খাইতে, হ্যাঁ। ওদের একটা খাবার আছে, এটা হচ্ছে টমসন, টমসন সালাদ না কি যেন একটা সালাদ, টমিয়াম সালাদ, হ্যাঁ। টমসন তো ব্রিজ কুমিল্লায়। টমিয়াম সালাদ, ওটা কিছুই না, ওটা অনেক মজা, ওটা বাসায় বানাইতে পারেন। ওটার জন্য হচ্ছে গিয়ে কি কি করবেন, হামাম দিস্তা নিতে হয় একটা, হ্যাঁ, এরকম একটা হামাম দিস্তা নিবেন একটু বড় সাইজের। ওটার ভিতরে কয়েকটা চিংড়ি সিদ্ধ করে ছেড়ে দিবেন, পরিষ্কার করে চিংড়ি সিদ্ধ করে ছেড়ে দিবেন। গাজর লাগে, ক্যারটস, হ্যাঁ, ক্যারটস দিবেন, এটাই মেইন। মূলা দিবেন, একদম কাঁচা ফ্রেশ কাঁচা মূলা দেয় ওরা। অবশ্যই একদম ফ্রেশ টমেটো লাগবে, ফ্রেশ টমেটোস দিবেন। রসুন দিবেন, হ্যাঁ, রসুন কুচি লাগে, অনেকগুলো রসুন কুচি লাগে, হ্যাঁ। এগুলো দিবেন, আর হচ্ছে সয়া সস দিবেন।
একটু সয়া সস দিবেন, আমি দেখছি এভাবে বানায়। আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিবেন, ব্ল্যাক পেপার দিবেন। হ্যাঁ, এই ব্ল্যাক পেপার দিয়ে ওটার ভিতরে দিবেন, তারপরে একসাথে দিয়ে হামাম দিস্তায় কতক্ষণ হচ্ছে ছেঁচবেন, একসাথে একসাথে ছেঁচবেন সবগুলো। হামাম দিস্তা, ওরা দুইটা হামাম দিস্তা নেয়। এবং ওরা অনেক সময় চিংড়ির জায়গায় কাঁকড়াও দেয়, ওটাতে নাকি আরো বেশি মজা হয়। তো কাঁকড়াটা আমি খাই নাই, বিকজ হচ্ছে আমার ওটা কাঁকড়া অ্যালার্জি আছে, সেজন্য খাই নাই। মানে বাংলাদেশি কাঁকড়া অ্যালার্জি নেই, থাইল্যান্ডের কাঁকড়া খাইছিলাম, পরে আমার হচ্ছে ঠোঁটটা বিশাল ফুলে গেছিল, এই জন্য হচ্ছে ওটা খেতে পারি নাই। আমি হচ্ছে কি ওই চিংড়ি দিয়ে করতে বলছিলাম, তো ভালো লাগে। আর স্পেশাল একটা লেবুর রস দেয় ওরা, মানে ওই ওদের লেবুর রসটা একটু ডিফারেন্ট। তারপর হচ্ছে খুব কড়া টক কোনো লেবুর রস নিবেন, এবং ফ্রেশ লেবুর রস হতে হবে, হ্যাঁ। ওটা দিবেন, ওইটা দিয়ে ওরা একসাথে হচ্ছে গিয়ে ছেঁচে ছেঁচে ওটা হচ্ছে দেয়, এবং প্রচুর দাম। এক প্লেটের দাম লাইক $12। একটু ভালো রেস্টুরেন্ট হলে এক প্লেটের দাম $12। আর আপনি যদি বিচে বসে মজায় মজায় করে খান ওখানে, $19। তার মানে $19 কত, $18 কিন্তু অনেক টাকা। বাংলাদেশি টাকায় প্রায় কত, $20 কিন্তু 2000 না, $20 2000 এরকম। $1 যদি 100 হয়, $20 2000 এরকম। তো যাই হোক, এটা করবেন তো ওইটার ভিতরে একটা জায়গায় স্পেশাল, ওরা বলতেছে যে এই যে এই জিনিসটা দেয়, এটার নাম হচ্ছে সি কিউকাম্বার। তা আমি তো বুঝি নাই যে সি কিউকাম্বার কি, আমি তো ভাবছি কিউকাম্বার। আমি বলি, হ্যাঁ অ্যাড করেন। ওমা, এইটা অ্যাড করার পর দাম হয়ে গেছে $50। আমি বলছি কি কাহিনীটা কি হইলো। হ্যাঁ, $50 দিয়ে, আর এটা খুবই বিচ্ছিরি খাইতে। একদম এরকম সমুদ্র শসার মতো এত বড় একটা জিনিস, দেখতে খুবই বিশ্রী। ওটা দেয়, ওটা সিদ্ধ করা থাকে, এবং ওরা কিন্তু এটা সিদ্ধ ছাড়া কাঁচাও খায়। ঠিক আছে, খুব বাজে দেখতে। হুম, এটা এই সমুদ্র শসাটা দিল, বাট খাইলাম না। শুধু শুধু টাকাটা নষ্ট হয়েছে, বলছে সিদ্ধ, বাট আমি খাই নাই। আমার খাবার আজব। একটা একটা প্লেট দিবে, প্লেটের ভিতরে সকালের নাস্তা, একটা আস্তা বেগুন, এরকম ছোট গোল একটা বেগুন এরকম দিয়ে দিবে, সিদ্ধ ছাড়া। একটা কাঁচা 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 খান। ঠিক আছে, যাই হোক, একাই নুডের মাঠে যাই হোক, আপনাদের একটা গল্প একটু করলাম। সেটা হচ্ছে এই যে সমুদ্র শসা আর তারা মাছ, এগুলো কিন্তু একাই নুডের মাঠার এই দুটো পরীক্ষায় আসে। সমুদ্র শসা আর তারা মাছ, এই দুটো একাই নুডের মাঠার যে উদাহরণ, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমি অনেক ভালো রান্না করি। আমি না, অনেক ডাক্তারই আসলে রান্না পারে। আমি হিউজ রান্না বান্না পারি আর কি। লাইক, আমার বিরিয়ানি খাইলে আপনার মনে হবে যে আপনার ডাক্তারি করার দরকার নাই, আপনার ম্যাজিস্ট্রেসিরও দরকার নেই। আপনি যে বিরিয়ানির দোকান দেন, অনেক চলবে। সিরিয়াসলি আমি বলতেছি, আমার বিরিয়ানি খেলে আপনার পাগল হয়ে যাবেন। এত টেস্টি, মানে এত টেস্টি বিরিয়ানি হতেই পারে না। আসেন, কিন্তু এখন রান্নার সুযোগ বা সময় হয় না। হোয়াট এভার, আমরা এখন করডাটা পড়বো। হোয়াট ডু মিন বাই করডাটা? হ্যাঁ, যাদের নটোকর্ড থাকে। করডাটা মানে হচ্ছে সেই সমস্ত প্রাণী যাদের নটোকর্ড থাকে। এটা কিন্তু না যে যাদের মেরুদণ্ড থাকে, এটা আপনারা অনেকেই ভুল করেন। করডাটা মানে হচ্ছে যাদের নটোকর্ড থাকে, তারা হচ্ছে করডাটা। ঠিক আছে, এখন মেরুদণ্ডী আর করডাটা কিন্তু এক না। যাদের নটোকর্ড থাকে সেটাই হচ্ছে করডাটা। নটোকর্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানুষের পৃষ্ঠীয় দেশে একটা জেলি লাইক পদার্থ, এরকম অর্ধতরল জেলি লাইক একটা পদার্থ। ঠিক আছে, এখন কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এই নটোকর্ডটা শক্ত হয়ে মেরুদণ্ডে পরিণত হয়। দেখেন, নটোকর্ড থাকে হচ্ছে করডাটা পর্বের প্রাণীদের। হ্যাঁ, এখন এই করডাটা পর্বের প্রাণীদের নটোকর্ড থাকবে। এখন করডাটার ভিতরেই একটা সেট আছে। ঠিক আছে, এটা যদি ইউনিভার্সাল সেট হয়, করডাটা যদি ইউনিভার্সাল সেট হয় বা সার্বিক সেট হয়, করডাটাকে চিন্তা করলেন সার্বিক সেট। সার্বিক সেট চিন্তা করেন, ইউনিভার্সাল সেট। এন্ড ওটার ভিতরে কিছু কিছু করডাটা আছে, মনে করেন এই করডাটার একটা সাবসেট, একটা ছোট একটা অংশ আছে যেটার নাম হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রা উপপর্ব। ঠিক আছে, এই ভার্টিব্রা উপপর্বে কি হয়, ওই যে নটোকর্ড থাকে করডাটা প্রাণীর, হ্যাঁ, তাদের নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। নটোকর্ড কিসে পরিণত হয়?
মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। সেই জন্য এই ভার্টিব্রাদের বলা হয় হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। তার মানে কি, কর্ডাটা মানে কিন্তু মেরুদণ্ডী না, মেরুদণ্ডী মানে কি, ভার্টিব্রা। ঠিক আছে, কর্ডাটার ভিতরেই এক বিশেষ শ্রেণী, কর্ডাটা মানে যাদের নটোকর্ড থাকে। আর কর্ডাটার ভিতরে স্পেশাল কিছু গ্রুপ আছে, স্পেশাল একটা গ্রুপ আছে যাদের নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়, ওদেরকে বলা হয় মেরুদণ্ডী। তাহলে মেরুদণ্ডী হচ্ছে কর্ডাটার একটা অংশ মাত্র। সকল কর্ডাটা কিন্তু মেরুদণ্ডী না, কিন্তু সকল মেরুদণ্ডী কর্ডাটা। কারণ মেরুদণ্ডীদের ফার্স্টে কি থাকে, কর্ডাটা থাকে, ওইটাই পরে মেরুদণ্ডে পরিণত হয়। এটা বুঝতে হবে আমাদের। তাহলে ওই যে দেখেন মেরুদণ্ডী প্রাণী বা ভার্টিব্রার কি কি আছে, মাছ। মাছ খুব ইম্পর্টেন্ট। মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। মাছের যে কোনো মাছের হৃৎপিণ্ড কিন্তু 2 প্রকোষ্ঠ। মানুষের যেমন 4 প্রকোষ্ঠ, মাছে কত, 2 প্রকোষ্ঠ। এগুলোই কিন্তু পরীক্ষায় আসে। মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ। উভচর, হ্যাঁ, উভচরের উদাহরণ হচ্ছে ব্যাং। ব্যাঙের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ, পরীক্ষায় আসছে। ব্যাঙের হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ। ঠিক আছে, ব্যাঙের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ, 3 প্রকোষ্ঠ, খুব ইম্পর্টেন্ট এটা। এবারে হচ্ছে সরীসৃপ। হ্যাঁ, সরীসৃপ মানে হচ্ছে লাইক আপনার স্নেকস, টিকটিকি। আপনারা একটা ভুল করেন, কচ্ছপ। কচ্ছপ কি জানেন না? কচ্ছপ কিন্তু একটা সরীসৃপ, এইটাই ভুল করেন, এটাই পরীক্ষায় আসে। ঠিক আছে, সাপ, টিকটিকি, কুমির, এগুলো হচ্ছে সরীসৃপের উদাহরণ। হুম। পাখি, পাখির রক্ত কিন্তু উষ্ণ। পৃথিবীতে 2টা প্রাণীর রক্ত উষ্ণ, একটা হচ্ছে পাখি শ্রেণীতে যারা আছে তারা, আর একটা হচ্ছে স্তন্যপায়ী, যেমন আমরা মানুষ, হিউম্যান বিইংস, তাই না? মানে কি মানুষ, তারপরে কারা আছে, গরু, বিড়াল, ছাগল, ভেড়া, বাঘ, সিংহ, যেগুলো হচ্ছে প্রাণী দুধ খায়, হাতি, তাই না? মায়ের স্তন পান করে যারা, এদের রক্তও কিন্তু উষ্ণ। আর উষ্ণ কাদের, পাখির কি স্তন আছে, নাই, বাট পাখিরও কিন্তু উষ্ণ, এটা পরীক্ষায় আসে। তাহলে বাদ বাকিগুলো কি, শীতল, পরীক্ষায় আসে। মাছের রক্ত কেমন, মাছ কিন্তু শীতল রক্ত বিশিষ্ট। ঠিক আছে, ওয়ার্ম ব্লাড না, কোল্ড ব্লাড, কোল্ড ব্লাড। উভচর বা ব্যাং, কোল্ড ব্লাড। পরীক্ষায় আসে। সরীসৃপ, সাপ, টিকটিকি, কচ্ছপ, কুমির, কোল্ড ব্লাড। ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, তিমি মাছ কি, তিমি মাছ কি বলেন তো? তিমি তো মাছ না, তিমি ইজ নট আ মাছ। তিমি কিন্তু ওই যে স্তন্যপায়ী প্রাণী, ওই যে পাশেই আছে। হম, এটা। ঠিক আছে, এবার হচ্ছে জীবন্ত জীবাশ্ম। বর্তমানে কিছু কিছু জীব আছে যাদের ডিএনএ আপনি যদি পরীক্ষা করেন, প্রাগৈতিহাসিক কালের ডাইনোসর ঠাইনোসর ওই যুগের প্রাণী উদ্ভিদের সাথে মিল পাবেন। হ্যাঁ, বর্তমানের কিছু জীব, তাই না, কিছু প্রেজেন্ট জীব আছে যাদের ডিএনএ স্ট্রাকচার কেমন পাবেন আপনি, যাদের ডিএনএ স্ট্রাকচার আপনি হচ্ছে সেই প্রাগৈতিহাসিকের, যে ডাইনোসর ফাইনোসর, প্রাগৈতিহাসিক কালের প্রাণীদের সাথে মিল পাবেন। ঠিক আছে, তো কয়েকটা জীবন্ত জীবাশ্মের নাম খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি কি আছে জীবন্ত জীবাশ্ম? সাইকাস, সাইকাস নাম পড়ছেন না, উদ্ভিদ। সাইকাস কিন্তু একটা জীবন্ত জীবাশ্ম। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে রাজ কাঁকড়া। রাজ কাঁকড়া, এদেরও জীবন্ত জীবাশ্ম বলা হয়, জীবন্ত জীবাশ্ম, কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে,
বিভিন্ন সামুদ্রিক জীব হাবিজাবি, এগুলো দরকার নেই, এগুলো দেখলেই পারবেন। আমাদের প্লাঙ্কটন আর, ঠিক আছে, এগুলো সম্পর্কে একটু জানতে হবে। প্লাঙ্কটন মানে হচ্ছে এককোষী প্রাণী, অণুজীব, যেগুলো হচ্ছে সমুদ্রের পানিতে থাকে এবং যারা উদ্ভিদের মতো কাজ করে। প্লাঙ্কটন দুই ধরনের আছে, একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, সেটা হচ্ছে উদ্ভিদ কণা, তাই না? উদ্ভিদ কণা যেগুলো হচ্ছে এককোষী উদ্ভিদ কণা, যারা পুরোপুরি উদ্ভিদের মতো কাজ করে, এদের বলা হয় ফাইটোপ্লাঙ্কটন, সমুদ্রে পানিতে থাকতে পারে। আর জুওপ্লাঙ্কটন মানে হচ্ছে প্রাণী কণা। জুওলজি মানে কি? প্রাণী বিজ্ঞান। আর ফাইটো কথাটার মানে হচ্ছে উদ্ভিদ। জুওপ্লাঙ্কটন মানে হচ্ছে প্রাণী কণা, যারা হচ্ছে প্রাণীদের মতো সমুদ্র বা সাগর, নদী, এমনকি পুকুরেও থাকতে পারে। ঠিক আছে? এগুলো কিন্তু এককোষী প্রাণী বা এককোষী উদ্ভিদ। আছে, ব্যাকটেরিয়া যে শুধুমাত্র এককোষী হবে এমন তো কোনো কথা না। হ্যাঁ, ইউক্যারিওটিক জীবও এককোষী হতে পারে। তাহলে দেখেন, ইস্ট একটা এককোষী ছত্রাক, অ্যামিবা একটা এককোষী প্রোটোপ্টিস্টা, তাই না? ওকে, এরকম কিন্তু এককোষী অনেক কিছু আছে। আচ্ছা, একটা ফোন আসছে, একটু দাঁড়া। ওকে, ঠিক আছে। তো ফ্যাক্ট না, আসেন কোথায় যেন ছিলাম। জুও প্লাঙ্কটন হচ্ছে প্রাণীকণা, এটা কিন্তু পরীক্ষায় আসে। হুম? এই যে তাহলে ক্লোরোফিল যুক্ত ছোট কণাকে, যেগুলো হচ্ছে উদ্ভিদের মতো কাজ করে, ওটা ফাইটোপ্লাঙ্কটন। প্লাঙ্কটন কি? এককোষী বা বহুকোষী অণুজীব, যাদের সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে থাকে, এরা প্লাঙ্কটন। দুই ধরনের আছে, একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন আর একটা জুওপ্লাঙ্কটন। জুওপ্লাঙ্কটন মানে প্রাণী কণা, আর ফাইটোপ্লাঙ্কটন মানে উদ্ভিদ কণা। বায়ুমণ্ডলের মোট উৎপন্ন অক্সিজেনের 80% সমুদ্রের ফাইটোপ্লাঙ্কটন দ্বারা উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে দেখেন সমুদ্র কি করে, সমুদ্রের ভিতর কিন্তু উদ্ভিদ কণা আছে। দেখেন, বায়ুমণ্ডলে যত উৎপন্ন অক্সিজেন আছে তার প্রায় 80% কিন্তু সমুদ্রের ফাইটোপ্লাঙ্কটন দ্বারা তৈরি হয়। ব্যাপারটা দেখছেন? তাহলে বলেন তো, এরা তো অক্সিজেন ত্যাগ করে, অক্সিজেন তৈরি করে, এরা কি শোষণ করে? উদ্ভিদ কি শোষণ করতেছে বলেন? কার্বন ডাই অক্সাইড শোষণ করতেছে। কি করে? কার্বন ডাই অক্সাইড কিন্তু শোষণ করে। তাহলে এরা যদি কার্বন ডাই অক্সাইড শোষণ করে, খুব ভালো কথা, কার্বন ডাই অক্সাইড যদি শোষণ করে, তো আমাদের যে সমস্ত জিনিস, হ্যাঁ, কেমিস্ট্রি পড়ছেন, আমাদের শিল্প দূষণ, বিভিন্ন ধরনের বাজে বা হচ্ছে দূষিত গ্যাস শোষণ করার জন্য কলকারখানাগুলোতে যে প্রতিরোধক জিনিস ব্যবহার করা হয়, ওটাকে কি বলা হয় বলেন তো? জানেন? একটা জিনিস ব্যবহার করা হয় দূষিত গ্যাস শোষণ করার জন্য, ওটাকে কি বলা হয়? চিমনি, ঠিক আছে, চিমনি। ইংলিশে কি বলা হয় সামিউন? বাকিটা বলেন। সিঙ্ক, সিঙ্ক, তাই না? তাহলে দেখেন, পৃথিবীর প্রাকৃতিক কার্বন ডাই অক্সাইড সিঙ্ক কি কি, যারা হচ্ছে দূষিত গ্যাস শোষণ করে? অবশ্যই কি সমুদ্র, সমুদ্র একটা কে কার্বন ডাই অক্সাইড সিঙ্ক হিসেবে কাজ করে। তার মানে কি, এরা কার্বন ডাই অক্সাইড শোষণ করে। বুঝতে পারছেন? তাই সমুদ্রের কত ভূমিকা। ওশেনোগ্রাফি, ওশেনোলজি কেন পড়ে মানুষজন? হুম। এছাড়া কার্বন ডাই অক্সাইড সিঙ্ক আরো কি কি আছে? সমুদ্র একটা কার্বন ডাই অক্সাইড, তাই না? কার্বন ডাই অক্সাইড সিঙ্ক, যারা কার্বন ডাই অক্সাইড শোষণ করে, তাহলে গাছপালা, সমুদ্র, এরা কিন্তু কার্বন ডাই অক্সাইড সিঙ্ক হিসেবে কাজ করে। মনে থাকে যেন। ওকে, এবারে বিবর্তন। প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব হয়, তাই না? যে প্রাকৃতিক ভাবে নির্বাচন হয়, কোথায় কে তৈরি হবে, তাই না? যে বলছে ডলফিন, ডলফিন সাধারণত সমুদ্রে সাঁতার কাটতে পছন্দ করে, ওদের প্রজাতিটা সমুদ্রেই হবে, তাই না? আবার মানুষ ডাঙায় বাস করতে পছন্দ করে, মানুষের ডাঙাই হবে। তো এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ঠিক আছে, এইটার আবিষ্কারকই হচ্ছে চার্লস ডারউইন।
এটাকেই বলা হয় ডারউইনিজম। তাহলে এটা হচ্ছে কিন্তু প্রাকৃতিক নির্বাচন মতবাদ ভাই। এই যে আমি এখানে কেটে দিচ্ছি, ডারউইনকে বিবর্তনবাদের জনক বলা হয় না। বিবর্তনবাদের জনক এই যে আমি এখন লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এমপেডক্লকিস। এমপেডক্লিস, ঠিক আছে? এটা যেন মনে থাকে, এটা যেন মনে থাকে। ঠিক আছে, জেনেটিক্স একটু দেখি আমরা। জেনেটিক্স হচ্ছে বংশগতিবিদ্যার জনক। বংশগতিবিদ্যার জনক হচ্ছে মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। হম, বংশগতিবিদ্যার জনক মানে ডিএনএ টিএনএ কিভাবে একটা একটার সাথে মিলে, কিভাবে ক্রোমোজোম একটা একটার সাথে মিল খায়, হেন তেন, এগুলো নিয়ে তারা হচ্ছে ইউজুয়ালি আলোচনা করে। ঠিক আছে, তাহলে এখান থেকে কয়েকটা জিনিস আমাদের পড়তে হবে। একটু দাঁড়ান। ওকে, বংশগতি মূলত কোষের ভিতরে ডিএনএ ক্রোমোজোম এগুলো নিয়ে আলোচনা করে। তো মানুষের একটা কোষ, মনে করেন একটা কোষ, এই কোষে কিন্তু মানুষ কি সুকেন্দ্রিক, তার মানে কোষে নিউক্লিয়াস আছে, তার মানে এর ভিতরে ক্রোমাটিন জালিকা আছে। ক্রোমাটিন জালিকা ইজ নাথিং বাট ক্রোমোজোম। ক্রোমাটিন জালিকার মধ্যেই ক্রোমোজোম থাকে, এটা যখন বিভাজন হয় ক্রোমোজোম আমরা দেখতে পাই। তো মানুষের একটা কোষে, একটা নিউক্লিয়াসে 23 পেয়ার্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে, 23 পেয়ার্স হচ্ছে ক্রোমোজোম থাকে। ঠিক আছে, তাহলে কয়টা? 46টা ক্রোমোজোম থাকে, এটাকে মনে থাকে যেন। 23 জোড়া ক্রোমোজোম, 46টা। এর ভিতরে 22 জোড়া হচ্ছে দেহকোষের বৈশিষ্ট্য বহন করে। এমন না যে দেহকোষে থাকে। ঠিক আছে, 22 জোড়া কি, প্রত্যেকটা কোষেই কিন্তু আপনার 46টা ক্রোমোজোম থাকে, এবং আপনার প্রত্যেকটা কোষে কিন্তু সেক্স ক্রোমোজোমও থাকে, যেটা আপনার, যেমন আপনার প্রত্যেকটা কোষ চিন্তা করে যে আপনি ছেলে না মেয়ে। আপনার কোষে যদি কোটি কোটি কোষ থাকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোষ, শুধুমাত্র আপনার জননাঙ্গের কোষ না, আপনার চুল থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোষ 23 জোড়া ক্রোমোজোম বহন করে। এর ভিতরে 22 জোড়া হচ্ছে দেহকোষের বৈশিষ্ট্য বহন করে, আর 1 জোড়া লিঙ্গ নির্ধারণ করে। ঠিক আছে, 1 জোড়া কি করে, লিঙ্গ নির্ধারণ করে। এই 22 জোড়া যেগুলো হচ্ছে দেহকোষের বৈশিষ্ট্য নির্মাণ করে, এদেরকে বলা হয় অটোসোম। আর 1 জোড়া যারা লিঙ্গ নির্ধারণ করে, এদেরকে বলা হয় হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, এটা যেন মনে থাকে। এই জিনিসটাই আমরা কিন্তু ভুল করি। ওকে, তার এইগুলা কিন্তু মনে থাকতে হবে আপনাদের। এখন আমি চ্যাট বক্সে কোশ্চেন নিব, আসেন। একটা পরীক্ষায় আসছিল, আপনাদের নন ক্যাডার একটা পরীক্ষায় আসছিল। এটা হচ্ছে এনএসআই এর একটা নন ক্যাডার পরীক্ষায় আসছিল। সেক্স ক্রোমোজোম কোথায় থাকে? 4টা অপশন দিব।
দেহকোষে, জনন কোষে, উপরের দুইটির যে কোনো একটিতে 3 নাম্বার, 4 নাম্বারে ক ও গ উভয়ই। সেক্স ক্রোমোজোম কোথায় থাকে? দেহকোষে, জনন কোষে, ক ও খ এর যে কোনো একটিতে, 4 নাম্বার অপশন ক ও খ উভয়ই। আহা, ভেরি গুড, যারা ক্লাসটা করছেন ক ও খ উভয়। সেক্স ক্রোমোজোম সব জায়গায় থাকবে, সব জায়গায়। বললাম না কোষ মাত্রই থাকে। ঠিক আছে, সেক্স ক্রোমোজোম সব জায়গায় থাকবে, আপনার প্রত্যেকটা দেহ কোষ, আপনার হাতের কোষেও সেক্স ক্রোমোজোম আছে। আপনার হাতের কোষটাও কিন্তু একটা ছেলে না একটা মেয়ে। যেমন এখানে কারা আছে আমি একটু দেখি। আমি যদি আবিরের হাত থেকে একটা কোষ নেই, আবিরের জনন থেকে না, জননাঙ্গ থেকে না, আবিরের হাত থেকেও যদি আমি একটা কোষ নেই, ওখানে 22 জোড়া হচ্ছে দেহ কোষ আছে, এই অটোসোম আছে, যেগুলো দেহ কোষের বৈশিষ্ট্য বহন করে। আর হাতের ওই একটা কোষেও 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, যেটা আবিরের লিঙ্গ, মেইল, এটা নির্ধারণ করে। আবার আখির যদি আমি চিন্তা করি, সেই আখির হাত থেকে যদি একটা কোষ নেই, আখির হাতের একটা কোষে কি 22 জোড়া অটোসোম আছে, যেগুলো ওর দেহ কোষের বৈশিষ্ট্য বহন করে, আর 1 জোড়া হচ্ছে ও যে নারী, ফিমেল, এই বৈশিষ্ট্য বহন করে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা খুব কমন ভুল যে জনন কোষেই শুধু থাকে, সেক্স ক্রোমোজোম থাকে, ব্যাপারটা কিন্তু না। ঠিক আছে, এটা কিন্তু আপনারা অনেক ভুল করেন, ভাবেন যে পরীক্ষা তো সোজা হয়েছে, সবাই পারবো। হ্যাঁ, তাহলে এই যে যে কোনো কোষেই, যে কোনো কোষে, যে কোনো কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর ভিতরে 22 জোড়া অটোসোম, যা দেহকোষের বৈশিষ্ট্য বহন করে, 1 জোড়া লিঙ্গ নির্ধারণ করে, সেক্স ক্রোমোজোম। তো সেক্স ক্রোমোজোমও কি, সেক্স ক্রোমোজোম হোক অটোজোম হোক, দুইটাই যে কোনো কোষে থাকে। বোঝা যাবে? ঠিক আছে, এটা কিন্তু ভুল করেন। ওকে, জেনেটিক্স এর কিছু সূত্র পড়ি। যেমন প্রথম সূত্র, একে বলা হয় পৃথকীকরণ সূত্র। অনুপাতটা খালি দেখেন 3:1। দ্বিতীয় সূত্র হচ্ছে স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র, একটু অনুপাতটা পড়লেই হবে, আর কিছু না। জেনেটিক্স এর দুইটা সূত্র আছে, প্রথম সূত্রের অনুপাত 3:1, দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3:1। প্রচ্ছন্ন জীব, যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় না, জিন কিছুই না, জিন হচ্ছে ডিএনএ এর খণ্ড, ডিএনএ এর একক খণ্ডকে বলা হয় হচ্ছে জিন। তাহলে যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় না তাকে প্রচ্ছন্ন জিন বলে। আর প্রকট জিন মানে যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়। ঠিক আছে, যেমন আমার যে বাচ্চাটা হইছে, হ্যাঁ, আমার একটা বেবি আছে, তো আমি কিন্তু দেখতে আমার দাদির মতো না, কোনো দিক থেকেই আমি আমার দাদির ধারে ধারে কাছে যাইনি। ঠিক আছে, আমার দাদির চেহারার সাথে আমার কোনো মিল নেই। আমার দাদি অনেক ফর্সা ছিলেন, প্লাস চেহারা অনেক সুন্দর ছিলেন। তা আমি কিন্তু আমার দাদির মতো হই নাই, আমি আমার দাদার মতো হইছি। হ্যাঁ, আমার বাবাও আমার দাদার মতো হয়েছে, দাদির মতো হয় নাই। ঠিক আছে, কিন্তু এই যে আমার বাবুটা হইলো, আমার বাচ্চাটার চেহারার ভিতরে আমার দাদির ছাপটা চলে আসছে। তাহলে কি আমার বডির ভিতরে কিন্তু দাদির যে জিনটা ছিল, ওটা প্রচ্ছন্ন ছিল, প্রকাশ পায় নাই কিন্তু ছিল। ওটা এসে প্রকট পাইছে কোথায়? এখন প্রকট পাইছে আমার বেবির ভিতরে। দ্যাট ইজ দ্য প্রকট জিন। আর যেটা প্রকাশ পায় না সেটা প্রচ্ছন্ন জিন। ফিনোটাইপ, জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। হ্যাঁ, যেমন আমার চুল কোকড়া, এটা আমার ফিনোটাইপ। আবার আপনার চুল স্ট্রেট, এটা আপনার ফিনোটাইপ। আমি উজ্জ্বল শ্যামলা, এটা আমার ফিনোটাইপ। আপনি ধবধবে ফর্সা, এটা আপনার ফিনোটাইপ। বাহ্যিক লক্ষণটাই হচ্ছে ফিনোটাইপ। আর যে জিনিসটা আমাদের জিনগুলোকে বলা হয় হচ্ছে জিনোটাইপ, যেগুলো হচ্ছে আমরা কি বলে রিসার্চ করে বের করি, বা হচ্ছে গবেষণা করে ইনভেস্টিগেট করে বের করি, যেটা ওটা জিনোটাইপ। আর বাইরে থেকে যেটা দেখা যায় জিনের জন্য, যেটা বাইরে লক্ষণ প্রকাশ পায়, ওটা হচ্ছে ফিনোটাইপ। ঠিক আছে, আচ্ছা মাসুম, থ্যাংক ইউ। ও আমার কংগ্রাচুলেশন দিচ্ছে, আমার বাচ্চার বয়স এই তো আর 2 বছর হইতে, আমার বেবির এখন আর 2 মাস বাকি। মার্চে ওর 2 মাস হবে, 2 বছর হবে। তো অনেকদিন পর কংগ্রাচুলেশন দিলেন, থ্যাংক ইউ।
আসেন, জেনেটিক কোড কি? হ্যাঁ, এই যে জিন গুলো আছে না, এই জিনে অ্যামাইনো অ্যাসিডের ক্রোমের যে ব্যাপারটা, এটাই হচ্ছে জেনেটিক কোড। ঠিক আছে? আমরা যেদিন নিউক্লিয় ডিএনএ পড়বো, হ্যাঁ, ডিএনএ তে আমরা দেখবো যে একটা ডিএনএ যখন গঠিত হয় তখন হচ্ছে গিয়া, এটা মনে করেন একটা ডিএনএ, হ্যাঁ, এই ডিএনএ এরকম প্রত্যেকটা ডিএনএ তিনটা জিনিস নিয়ে গঠিত হয়। ডিএনএ এর একককে বলা হয় নিউক্লিওটাইড। একটা থাকে হচ্ছে নাইট্রোজেনাস ক্ষারক, হুম, একটা থাকে হচ্ছে পেন্টোজ সুগার, আর একটা থাকে হচ্ছে ফসফেট। প্রত্যেকটা ডিএনএ, হ্যাঁ, প্রত্যেকটা ডিএনএ তে, এই যে একটা ডিএনএ যদি আমি চিন্তা করি, এটা একটা ডিএনএ আমি যদি চিন্তা করি, এদের হাতল গুলো তৈরি হয় হচ্ছে, তো ডিএনএ এর ক্লাসে পাবেন, তারপর আমি এখন দেখে দেই। ডিএনএ যে যে হাতল, হাতল তৈরি হয় হচ্ছে, ডিএনএ কিন্তু ডাবল হেলিক্স, মানে দুই হাতল বিশিষ্ট দুইটা, দেখেন দুইটা হাতল আছে, আর কতগুলো ধাপ আছে সিঁড়ির মতো, হ্যাঁ। এই ধাপগুলো তৈরি হয় হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক দিয়ে, দুই সাইডে, হ্যাঁ, প্রত্যেকটা সিঁড়ির দুই সাইডে দুইটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। তো যাই হোক, নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। আর হাতলগুলো তৈরি হয় হচ্ছে পেন্টোজ সুগার দিয়ে আর ফসফেট দিয়ে। তাহলে একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক, একটা পেন্টোজ সুগার, আর একটা হচ্ছে ফসফেট, এই তিনটাকে একসাথে বলা হয় হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে? তো একটা ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার, অসংখ্য নিউক্লিওটাইড মিলে গঠিত হয়। দেখেন, এই যে একটা নিউক্লিওটাইড, আবার এই সাইডে এই একটা নিউক্লিওটাইড, আবার এখানে একটা সেকেন্ড এই একটা নিউক্লিওটাইড, আবার এই একটা নিউক্লিওটাইড, তাই না? হাতল এই যে সুগার আর ফসফেট, আর আপনার ধাপগুলো হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক দিয়ে। তাহলে এরকম অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে একটা নিউক্লিয়াস গঠিত। এটা ডিএনএ যেদিন পড়াবো ওই দিন আপনাদের খুব সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হবে। তো এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক পেন্টোস আর ফসফেট মিলে নিউক্লিওটাইড। তাহলে এই যে নিউক্লিওটাইডের পরপর তিনটা নিউক্লিওটাইডকে একটা একটা জেনেটিক কোড বলা হয়। জিনে নিউক্লিওটাইডের ক্রোম এবং প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের ক্রোম, আসলে কিছুই না, জিনে নিউক্লিওটাইডের ক্রোমকে জেনেটিক কোড বলা হয়। এবং একটু বলে দেই, তিনটি কোড থাকতে হবে, পরপর তিনটা থাকতে হবে, তাহলে একে জেনেটিক কোড বলা হয়। ঠিক আছে? আপনাদের এত কিছু লাগবে না, একটু জানেন যে নিউক্লিওটাইডের ক্রোমটাকে বলা হয় জেনেটিক কোড। জেনেটিক ম্যাপিং কিছুই না, হ্যাঁ, একটা মানুষের ডেটার সাথে তাদের পূর্বপুরুষের ডেটা মিলিয়ে যে ডেটাবেস করা হয় তাই জেনেটিক ম্যাপ। বলেন তো আমাদের ডেটাবেস কাদের সাথে মিলছে? হ্যাঁ, বাঙালিদের ডেটাবেস যদি করতে যায়, পর্তুগিজদের সাথে মিলছে, ফ্রান্সের সাথে মিলছে, ইংল্যান্ডের সাথে মিলছে, ঠিক আছে, বলকানদের সাথে মিলছে, মধ্যপ্রাচ্যের সাথে মিলছে, অস্ট্রেলিয়ার সাথে মিলছে। সব জায়গায় মিল খাওয়া যায়, কারো বেশি কারো কম। সেই জন্য আমাদের শঙ্কর জাতি বলা হয়। এটাই হচ্ছে পূর্বপুরুষদের যেটা। না, মঙ্গলয়েডদের সাথে মিলে না। মঙ্গলয়েডদের সাথে কিন্তু বাঙালিদের খুব কম মিলে, মানে বৃহৎ নৃগোষ্ঠী তো বাঙালি। নৃগোষ্ঠী পরে একদিন পড়াবো, হুম, একটু পরে জিজ্ঞেস করবো না, সময় যেহেতু আছে। হ্যাঁ, তো বাঙালিদের সাথে কিন্তু সাধারণত মঙ্গলয়েড অতটা মিলে না। এগুলো মিল খেয়েছে, এই জিনিসগুলো জেনেটিক ম্যাপস দিয়ে করা হয়। এই যে জেনেটিক্স ডিএনএ এর এই প্রবলেমগুলোর জন্য কিছু রোগ হয়, যেমন সিকল সেল অ্যানিমিয়া, হান্টিংটনস ডিজিজ। হ্যাঁ, সিকল সেল অ্যানিমিয়া নামই হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, শুধু সিকল সেল লিখছে না, সিকল সেল অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত শূন্যতা। ঠিক আছে? রক্তগুলো সাধারণত কি, মানুষের লোহিত রক্তগুলো কিন্তু এরকম আলপেন লিভে চকলেটের মতো, ভিতরের দিকে অবতল, বাইরের দিকে উত্তল, হ্যাঁ, এরকম। কিন্তু তখন রক্তকণিকাগুলো এরকম কাস্তের মতো হয়ে যায়। সিকল মানে এই যে কাস্তে, পরে কি হয়, রক্তগুলো ভেঙে যায়, রক্তের ভিতর কণিকাগুলো ভেঙে যায়, হ্যাঁ, রক্তকণিকাগুলো দ্রুত ভেঙে যায়, কারণ কাস্তের মতো আশেপাশে সব দ্রুত, ফলে রক্ত শূন্যতা দেখা যায়। হান্টিংটনস ডিজিজের নামগুলো শুধু পড়েন, এই যে জেনেটিক্স মিউটেশনের একটা সমস্যা। এখন মিউটেশন কি?
মিউটেশন কথাটার মানে হচ্ছে স্থায়ী পরিবর্তন। কোন জীবের এক বা একাধিক বৈশিষ্ট্যের আকস্মিক বংশগত শুধু পরিবর্তন হবে না, স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে। ঠিক আছে? যেমন মনে করেন কোভিড। হ্যাঁ, আগে কিন্তু কোভিড খুব একটা সমস্যা করতো না। এই যে যারা 46-এর, সামিউন, আপনাকে আমি বলতেছি, আপনারা যখন পড়ছেন আরএনএ ভাইরাস, করোনা ভাইরাস পড়ে আসছেন না কোভিড এর আগেই? মাইক্রোবায়োলজি তো অবশ্যই 2020-এর আগে শেষ করছেন, কোভিড এর আগে শেষ করছেন না? আমরা কিন্তু মাইক্রোবায়োলজিতে করোনা ভাইরাস পড়ে আসছি। কিন্তু এটা কি এত ফেটাল ছিল? পড়েন নাই কিন্তু, মানে ছিল না। 46-এর যারা আছেন, তাই না, কোভিড এর আগেই তো আপনারা এই মাইক্রোবায়োলজি শেষ করছেন, থার্ড প্রফ শেষ করছেন। তাহলে আমরা কিন্তু মাইক্রোবায়োলজিতে এই কোভিড হওয়ার আগেই করোনা পড়ে আসছি, কিন্তু করোনা কিন্তু অত ইম্পর্টেন্স দিয়ে পড়ি নাই, কারণ করোনা তখন এতটা ফেটাল ছিল না। কারণ ওর বৈশিষ্ট্য ছিল সিম্পল হাঁচি কাশি এগুলো হবে, কিন্তু হঠাৎ কিন্তু ওদের মিউটেশন হইল, পরিবর্তন হয়ে গেল, এবং তারা কিন্তু মারাত্মকভাবে আমাদের কি এসি টু রিসিপ্টর যেটা আছে বডিতে, হ্যাঁ, তো এসি টু রিসিপ্টর কোথায় কোথায় আছে? হ্যাঁ, এসি টু রিসিপ্টর আছে হচ্ছে আমাদের লাংসে, মানে আমাদের শ্বসন তন্ত্রে, তাই না? যে সমস্ত জায়গায় করোনা ফুসফুসকে আক্রমণ করতেছে, শ্বাসনালীকে আক্রমণ করতেছে, আরো অনেক জায়গায় আক্রমণ করে, টেস্টিসেও কিন্তু আছে, হ্যাঁ, টেস্টিসেও কিন্তু করোনা আক্রমণ করে। সেই জন্য আপনাদেরকে একটু বলি, এটা হচ্ছে, আমি যখন হেলথ কেয়ারে ফার্স্টে যোগ দেই, আমাদের হচ্ছে একটা ট্রেনিং হয়েছিল, ট্রেনিং এ বলতেছিল হাত ধোয়ার কোনো বিকল্প নাই। ইভেন ওয়াশরুমে যাওয়ার পরে আমরা সাধারণত হাত ধুই, কিন্তু নিয়ম হচ্ছে ওয়াশরুমে যাওয়ার আগেও একবার হাত ধোয়া। বিকজ ছেলেদের জন্য টেস্টিস মানে কি? অন্ডকোষ, তাই না? ওখানেও কিন্তু কোভিড আক্রমণ করতে পারে। তো আপনি ওয়াশরুমে যেয়ে যখন হাত না ধুয়ে যদি ওই জায়গাটা টাচ করেন, আপনার হাত থেকে কিন্তু আস্তে সামহাউ ট্রান্সমিট হতে পারে। সেই জন্য হাত ধোয়াটা এত ইম্পর্টেন্স দিয়ে বলা হয় পাবলিক হেলথে, যে শুধুমাত্র খাওয়ার আগ পরে ওয়াশরুমে যাওয়ার পরে হাত ধোয়া না, ওয়াশরুমে যাওয়ার সময়ও কিন্তু হাত ধুইতে হবে। জিনিসগুলো হাস্যকর মনে হলো, এখন আমরা মাস্ক ইউজ করি না, হাত ধুই না, কিন্তু হাত ধোয়া, মাস্ক ইউজ করা, এগুলো কিন্তু খুব প্লেজিং, আপনারা সবাই করবেন। ঠিক আছে? অনেক জায়গা থেকে, আর চোখে মুখে হাত দিবেন না, অনেক ভালো থাকতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, এই মিউটেশন তাহলে কি হলো, যে স্থায়ী পরিবর্তন, তাই না? কোনো কিছুর স্থায়ী পরিবর্তন হলে কিন্তু এই মিউটেশনটা হয়, যার ফলে জিনিসটা হয়, এবং এই মিউটেশনের ফলে এই রোগগুলো হয়, হঠাৎ ডিএনএ এর মিউটেশন হয়ে এই রোগগুলো হয়, সিকল সেল অ্যানিমিয়া, হান্টিংটন ডিজিজ। তাহলে পয়েন্ট মিউটেশনের কিছু রোগ, হ্যাঁ, এই, ঠিক আছে, মিউটেশন অনেক ভাবে হতে পারে। একটা হচ্ছে পয়েন্ট মিউটেশন, মানে হচ্ছে ডিএনএ এর যে কোনো একটা পয়েন্টের পরিবর্তন, এই পয়েন্টের পরিবর্তন, এই পয়েন্টের পরিবর্তন, এগুলো হলে সিকল সেল অ্যানিমিয়া, হান্টিংটনস ডিজিজ এগুলো হয়। ঠিক আছে, একটা পোল নিয়ে নেই, সহজ পোল, এরপর আমরা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবানি। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাতটা কত? বিসিএস ভাইভা বোর্ডে অবশ্যই মাস্ক পরা বাধ্যতামূলক, আমি তো পুরাটাই মাস্ক পরে দিছি, তাও ডাবল মাস্ক করে, ডাবল মাস্ক প্রোভাইড করে। আর আপনাদের স্পেশাল বিসিএস যেটা হয়েছিল, আমার তোমার ভাবি হচ্ছে 45 ব্যাচের, তুমি 46 না? তোমার ভাবি হচ্ছে 45 ব্যাচের, ও হচ্ছে 42 বিসিএস ভাইবা দিছিল, তখন হচ্ছে ওর পিপিই পরে পরীক্ষা দিতে হয়েছিল। হুম। বিয়ার্ড থাকলে ভাইভাতে প্রবলেম, মানে আপনাকে বের করে দিবে, যদি কিনা আপনি ইসলামিক মাইন্ডেড না হন। যদি ইসলামিক মাইন্ডেড হন, আপনি যদি মানে হচ্ছে একটা ধর্মীয় বিয়ার্ড থাকলে তো সমস্যা নাই, হ্যাঁ, ইসলামিক বিয়ার্ড থাকা যাবে, বাট কোনো ধরনের ডিস্কো বিয়ার্ড থাকা যাবে না। হ্যাঁ, ইসলামিক মাইন্ডেড হলে বিয়ার্ড আপনি যেতে পারবেন, পাঞ্জাবি পরেও যেতে পারবেন, বোরখাও অ্যালাউড, যারা ইসলামিক মাইন্ডেড বোরখা, নেকাব, হিজাব সব অ্যালাউড বাইবেলে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে সিরিয়ালের নায়কদের মতো বিয়ার্ড রাখা যাবে না, হিন্দি সিরিয়ালের নায়ক, বাংলা সিরিয়ালের নায়কদের মতো এগুলো করা যাবে না। আচ্ছা, এই দেখেন 91% সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। আসেন।
এবারে হচ্ছে একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলি, হ্যাঁ? বলেন। মাসুম বলছে এখন পর্যন্ত শেভ করে নাই, ভাইবা দেওয়ার সুযোগ হলে করবো ফার্স্ট টাইম। যাক, আপনার সাথে আমার মিল পাইছি। আমি শুধু ভাইবার সময় একবার শেভ করছিলাম। বাট আপনি যদি অ্যাডমিন ক্যাডারে হন বা পুলিশ ক্যাডারে হন, জীবনে আপনি স্টাইল করে দাড়ি রাখবেন। ইসলামিক মাইন্ডেড যারা আছে তাদের বাদে, ইসলামিক যারা আছে তারা দাড়ি রাখতে পারে, আজীবন সমস্যা নেই। কিন্তু আপনি যদি ইসলামিক মাইন্ডেড না হন, মানে ইসলামিক বিয়ারটা না রাখেন আর কি, নর্মালি স্টাইল করার জন্য বিয়ারটা দিচ্ছে, তাহলে আপনি অ্যাডমিনে বা হচ্ছে ইসে আসবেন না, পুলিশে। এই দুটো ক্যাডারে আসলে আপনার আজীবন ছিলা মুরগি সেজে থাকতে হবে। ডেইলি সকালে আপনার শেভ করে যেতে হবে। ঠিক আছে? সো মাসুম, হ্যাঁ, শেভ করা প্র্যাকটিস করেন যদি অ্যাডমিনে আসার ইচ্ছা থাকে। ডেইলি ডেইলি শেভ করতে, আপনি মনে করেন যে একটু কষ্ট করে রাখবেন, হঠাৎ স্যারের চোখে ভাই যাও শেভ করে আসো। ওকে, যাই হোক, ছিল। ঠিক আছে, কয়েকটা র্যাপিড ফায়ার নেই, বলেন। নট করডাটা প্রাণীর বৈশিষ্ট্য কোনটা? মেরুদণ্ড আছে, নটোকর্ড আছে। করডাটা প্রাণীর উদাহরণ হচ্ছে গিয়া রেশম পোকা, উপরে সবগুলা। ভেরি গুড, নটোকর্ড আছে ওর থেকে জানো, হ্যাঁ। এবারে বলেন, সেটা হচ্ছে পতঙ্গ সাধারণত কোন পর্বে আছে? পরিফেরা, নিডারিয়া, আর্থ্রোপোডা, অ্যানিলিডা। পতঙ্গ। ভেরি গুড, শুভ্রা, নাজিব, তনুশ্রী, এশা। গুড। কুন্তলা। ওকে। আর্থ্রোপোডা, রাপ্তি। ওকে। এবারে বলেন, জীববিজ্ঞানের জনক কে? সক্রেটিস, অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস, বেলসিয়াস। ওকে। মার্ভি, মুন্নি, শিওলি, এশা। ওকে। উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল, সক্রেটিস, লুই পাস্তুর, থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিজ্ঞান। মঞ্জুর, এশা, পারভিন, সালমা। ভেরি গুড। জিয়াদ, রাব্বি, আজিজুল। ওকে, ভেরি গুড। থিওফ্রাস্টাস, নিপা। ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন, বলেন ভাইরাস এই জিনিসটা কি? এককোষী, বহুকোষী, সুকেন্দ্রিক কোষ, উপরের কোনোটিই নয়। এককোষী, বহুকোষী, সুকেন্দ্রিক, উপরে কোনোটিই নয়। ভেরি গুড। কোনোটিই নয়, পরীক্ষা কিন্তু কোশ্চেন আসে কোনোটিই নয়, ক গ উভয়। এই চারটা অপশন দেখতে হবে। কিসের এককোষী? এটা তো অকোষীয়, কোনো কোষই না ভাইরাস। ঠিক আছে। ওকে, এবারে আসেন, আপনারা বলবেন কোনটা কোন জাতীয় ভাইরাস। কি বললাম? নয় ডিএনএ ভাইরাস, নয় আরএনএ ভাইরাস। আজকে টপিক না, তারপরে পড়াই ফেলি। হ্যাঁ, কোনটা ডিএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস? বলেন তো। মামস, এটা ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস? দেখি কে কতটুকু পারেন। ঠিক আছে, শিমুল ঠিক আছে, তানভীর ভুল হইছে, সামিউন ভুল হইছে। সামিউন এইটা কিভাবে না, সামিউন সামিউন কি উত্তর দিছে দেখি তো। সামিউনের ভুল হইলে ওর আমি একটা মাইর দিব। সামিউন ঠিক আছে। ঠিক আছে, তো যাই হোক, অনেকেই কিন্তু ডিএনএ দিচ্ছেন, তাই না? মামস একটা আরএনএ ভাইরাস, ঠিক আছে। র্যাবিস, এটা কি ভাইরাস? স্ট্রিট ভাইরাস। র্যাবিস কি ভাইরাস বলেন? ওকে, এই তো রাব্বি ফার্স্টেই ভুল উত্তর দিছে। সামিউন ঠিক আছে, জাকিয়া ভুল উত্তর দিয়েছেন, সাইদুর ভুল উত্তর দিয়েছেন। ঠিক আছে, স্ট্রিট ভাইরাস তো ঠিক আছে, হ্যাঁ। মানে ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস? ভাইরাসে বললাম না, কেন্দ্রে নয় ডিএনএ থাকে নয় আরএনএ থাকে। ঠিক আছে, আজকে একটা জিনিস বলে দেই, এটা আজকে টপিক না, বাট আপনাদের যেহেতু পড়াইতে আমার ভালো লাগে, অনেকদিন ধরে পড়াই, অনেক কিছু শেয়ার করি, তাই বলি। একটা জিনিস মনে রাখবেন, যত আলোচিত ভাইরাস আছে, হ্যাঁ, নন মেডিকেল পার্সনদের জন্য বলতেছি, বোথ মেডিকেলদের জন্য বলতেছি, এটা কিন্তু মেডিকেলে যারা আছে পোস্ট গ্রাজুয়েশন করতে যেও আপনাদের লাগবে। পৃথিবীতে যত কমন ভাইরাস আছে মানুষের হয়, ম্যাক্সিমাম আরএনএ ভাইরাস। ওই প্ল্যান্ট ফ্ল্যান্ট এগুলো বাদ দেন। হ্যাঁ, লিখছে হচ্ছে অ্যানিমেল ডিএনএ ভাইরাস। কে বলছে আপনারে? আপনার যে বড় বড় রোগগুলো, এইচআইভি, করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, দেখেন তো,
এগুলো ডিএনএ ভাইরাস, এগুলো সব আরএনএ ভাইরাস। তাহলে কি আপনি কোন জিনিসটা মনে রাখবেন? পৃথিবীতে যে ভাইরাসগুলো নিয়ে আলোচনা হয়, পেপার পত্রিকায় আসে, টিভিতে দেখেন, বাঁচতে হলে জানতে হবে, এইচআইভি, এই করোনা নিয়ে এত কাহিনী, পোলিও নিয়ে খবর দেখেন, পোলিও, বাংলাদেশে বর্তমানে পোলিও মুক্ত, পোলিও টিকার ক্যাম্পেইনিং হয়, তাই না? মামস রোগটাও কিন্তু অনেক কমন। র্যাবিস, সিটি কর্পোরেশন কুকুর মারে। চিকুনগুনিয়া কয়দিন আগে হয়েছে। তারপরে সার্স, সার্স না, আপনার হ্যাঁ ইবোলা, ইবোলা হয়েছিল না আফ্রিকায় কয়েকদিন আগে। বাদুর খাইলে, ওই বাদুর ঠাদুর বানর ঠানুর খাইলে ইবোলা হয়, মানুষের কোষ ফেটে যায়, হ্যাঁ। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লু, চিকুনগুনিয়া, ডেঙ্গু, হ্যাঁ, হাম, হাম, হামও তো এখন নাই, হামের টিকা দেয়া হয়। তাহলে যত কমন রোগ আছে সব হচ্ছে গিয়ে কি ভাইরাস? আরএনএ ভাইরাস। আর যে রোগগুলো মনে করেন যে অত কমন না, পেপার টেপার অত দেখেন নাই, ওগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস। তাহলে আরএনএটাই কিন্তু আপনাদের বেশি আসে। ঠিক আছে? নিপা, নিপা কি কমন না? অবশ্যই কমন ভাইরাস, পেপারে আসে না? কয়দিন আগে, এখনই তো পেপারে দেখবেন যে খেজুরের রস না ফুটিয়ে কেউ পান করবেন না। পোলিও মুক্ত ঘোষণা হয়েছে 1914 সালে, 2014 সালে, বাংলাদেশ 2014 সালে পোলিও মুক্ত ঘোষণা হয়েছে। নিপা ভাইরাস এই খেজুর নিয়ে কাহিনী করে না? জিকা ভাইরাস, মানুষের মাথা ছোট হয়ে যায়, জিকা ভাইরাসও কিন্তু কয়েকদিন আগে পেপারে আসছিল, মাথা ছোট হয়ে যায় হঠাৎ, হ্যাঁ। তাহলে এই সমস্ত ভাইরাস কিন্তু সব আরএনএ ভাইরাস। তাহলে দেখেন, ডেঙ্গু এটা কমন ভাইরাস, চিকুনগুনিয়া মশাবাহিত কমন ভাইরাস, করোনা এখন হচ্ছে এইচআইভি, বাংলা বাঁচতে হলে জানতে হবে নিপা, রস ফুটাইয়া জাল দাও, কুকুরের কাপড় খাইলে রেবিস হয়, সেই জন্য সদর হাসপাতালগুলোতে অনেক জায়গায় ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়। সিটি কর্পোরেশন, পৌরসভা থেকে কুকুর মারে, কমন না? হাম, হ্যাঁ, মামস, কিন্তু কমন। তারপরে যে আরেকটা যেটা বললাম একটু আগে আপনার, পোলিও, সব আরএনএ ভাইরাস। তো নন মেডিকেলদের জন্য এটা কিন্তু একটা, শুধু নন মেডিকেল না, মেডিকেল পার্সন যারা আছেন তাদের জন্য এটা একটা খুব ভালো একটা ভূমিকা রাখবে মনে রাখতে। ঠিক আছে? আরএনএ ভাইরাস সিস্টেমে আসে, এই যে সামিউন আপনারা দিবেন না, এমডিএমএস, এফসিপিএস সিস্টেমে কিন্তু সোজা কোশ্চেন আসে অনেক, কিন্তু পারি না আমরা। দেখেন, পারবেন? বলেন, দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টা? বলেন, চ্যাট বক্সে লিখে জানান। ভেরি গুড। এই তো ফার্স্টেই ভুল দিছে, যে যারা দিবে হচ্ছে 44টা, তাদের কানের তলে একটা বাড়ি দিব। প্রত্যেক কোষে কি 23 জোড়া? 46টা বলছি না? যে কোনো কোষেই ক্রোমোজোম 46টা, অটোসোম হচ্ছে 44টা, সেক্স ক্রোমোজোম 2টা। সকল কোষে, সকল কোষেই সেক্স ক্রোমোজোম আছে, সকল কোষেই দেহকোষ আছে। অণুজীব বিজ্ঞানের জনক কে? হুম, বলেন, অণুজীব বিজ্ঞানের জনক? ভেরি গুড, ডি, তাই না? লিউয়েনহুক। গুড। পারবেন না নাকি? এটা বলেন, বেমানান কোনটা? কোনটা মনে হচ্ছে বেমানান? খুব সহজ কিন্তু, খুব সহজ। অপশন পড়তে হবে, অপশন দিকে ভয় পাইলে হবে না। সব পড়ার মধ্যে বেমানান কোনটা? কোনটা ঠিক নাই? ভালো মতো দেখেন। ভালো মতো দেখেন, এই যে এইটা। দেখি কি লিখছেন সবাই। গ হবে, তাই না? ভেরি গুড, ব্যাকটেরিয়া, রবার্ট হুক। কারণ রবার্ট হুক হচ্ছে কোষ আবিষ্কার করছে। যক্ষা তো কচ, হোমিওপ্যান। মৌমাছি পালনকে সবাই পারছেন, এপিকালচার অলরেডি লিখে দিচ্ছেন। এটা কি? মরুভূমির জাহাজ, এটা বাচ্চাদের পড়া। মাশরুম কি? ফাঙ্গাস, তাই না? ছত্রাক, বলে আসছি, ব্যাঙের ছাতা। এপিকালচার বলতে কি বোঝায়? মৌমাছি চাষ। অ্যানাটমি, হ্যাঁ, এটা একটু ভুল উত্তর ছিল, এটা হবে হচ্ছে অঙ্গ সংস্থান। এটা এবার ভুল উত্তর ছিল, এটার জন্য সবাই কমন মার্ক পাইছে।
ঠিক আছে। শারীরবিদ্যা কি বলেন, চ্যাট বক্সে লিখে যান। শরীরবিদ্যা কি, চারটা অপশন দেই। মৌমাছি পালন, জীববিজ্ঞান, হ্যাঁ, ফিজিওলজি, না অ্যানাটমি। ভেরি গুড। মহসিনা মঞ্জুর, ভেরি গুড, এটা হচ্ছে ফিজিওলজি। ঠিক আছে আমিও, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনাদের সব থেকে ফেভারিট স্লাইডে চলে আসছি। আর কি বলবো, এমনি গল্প করতে থাকি। আপনার যদি লাস্ট একটা পোল আছে, ওটা দিলে দিতে পারেন। এমনি গল্প করতে থাকি, হ্যাঁ। তো যারা এতক্ষণ ক্লাস করছেন, সবার জন্য শুভকামনা। সুন্দর মতো পড়ে ফেলবেন, আজকের স্লাইডটা খুব ভালো মতো পড়বেন। প্রত্যেকটা জিনিস টাচ করে যাওয়া হয়েছে আপনাদের লেভেলে, আপনারা যেভাবে বুঝেন ওভাবেই কিন্তু ট্রাই করছি। তো পরিচয়টা দিয়ে দিই, আমি অভ্র, 38তম বিসিএস এ হেল্প ক্যাডারে ছিলাম। পরবর্তীতে 40তম বিসিএস এ হচ্ছে অ্যাডমিন ক্যাডারে আছি। হ্যাঁ, আমি জি ল্যাবে পড়তাম, গভর্নমেন্ট ল্যাবরেটরিতে পড়তাম ঢাকায়। আপনি কি গভর্নমেন্ট ল্যাবে ছিলেন? ইন্টারন্যাশনালের বাকি, ও আচ্ছা, ইন্টারন্যাশনাল কেমনে ভালো পারি একজন জিজ্ঞেস করি। ইন্টারন্যাশনালের প্রতি একটা আলাদা টান আমার ছোটবেলা থেকে, হ্যাঁ। দ্যাটস ওয়াই হচ্ছে এটা টান বলতে হচ্ছে ব্যাপারটা ওরকম না বিসিএস এর জন্য। লাইক আমি কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে রাজধানীগুলোর নাম জানতাম, বন্দরগুলোর নাম, একটা ই ছিল, ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে একটা ইচ্ছা ছিল। ঠিক আছে, আপনার এগুলো এখনো ইচ্ছা করলে, এগুলো কোনো রকেট সায়েন্স না। আচ্ছা, ল্যাব 12 ব্যাচ কে, আবার একটু লিখে জানান তো। ল্যাব 12 ব্যাচ কে, নামটা দেখিনি, সিয়াম না? আচ্ছা, ঠিক আছে সিয়াম ভাই, খুব ভালো লাগলো। আমি ল্যাব 9 ব্যাচ। ঠিক আছে, যাই হোক, সবার জন্য ইন্টারন্যাশনালের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন ছিল। যেমন ইন্টারন্যাশনালে সবসময় ভালো নাম্বার পাইছি আমি। ব্রিটেনে 38তম বিসিএস, ইন্টারন্যাশনালে কত 65 না 66 পাইছিলাম। তো ইন্টারন্যাশনালে কিন্তু এত ভালো করা খুব টাফ। 40 বিসিএসও আশা করি বেশ ভালো নাম্বার আসছে ইন্টারন্যাশনালে, নাহলে তো অ্যাডমিন আসতো না। হুম, এইটা। আচ্ছা, একজন কোশ্চেন করছেন ভাই ফরেন আসে নাই কেন, একটু বলি যে মানুষের কিছু দুর্বলতা থাকে। তো না, ফরেন, ঠিক আছে, আমি ফরেন ফার্স্ট চয়েস ফরেন ছিল। হুম। তো ফরেন না আসার কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে ম্যাথস পরীক্ষাটা আমি খুব, মানে আমি হচ্ছে ম্যাথস করতে ইচ্ছা করতো না। মানে একটু একটু ওভার কনফিডেন্ট না, মানে কনফিডেন্সের জন্য না, লোয়ার লো কনফিডেন্স বা ওভার কনফিডেন্স এরকম কিছু না, মূলত ম্যাথ সব পারবো এরকম একটা চিন্তা ছিল। ঠিক আছে, মানে অলওয়েজ মনে হইতো যে ধুত, ম্যাথ তো ওই বসলে ধরলেই ম্যাথ মিলে যাবে, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে হচ্ছে ম্যাথ পরীক্ষা দিতে যাই। তো ওই মেন্টাল এবিলিটি আর ম্যাথ আমি রিটেন করে যাইনি, একদম সহজ কথায় পড়েই যাই। ম্যাথস পরীক্ষায় 38এও আমি দেখলাম, মানে আমার ইচ্ছা করে না যে এত কষ্ট করে ম্যাথ কেন করব, ম্যাথ তো সব বানানো আসবে। তো তখন যদি ব্রেইন ফাংশনিং থাকে আমি ম্যাথ পারবো, আর যদি না ফাংশনিং থাকে আমি তো এখন আর বাচ্চাদের মতো করে বসে বসে উপপাদ্য, সম্পাদ্য, তারপর হচ্ছে, কারণ উপপাদ্যগুলো ভাই একদম হচ্ছে নতুন আসে আপনার কিন্তু, উপপাদ্য ওরকম না যে একদম বইয়েরটা দিয়ে দিবে। হুম। তো ব্যাপারটা মতো হচ্ছে যে হ্যাঁ, উপপাদ্য আসতেছে, তো উপপাদ্যটা আমি পড়বো না, বানানো আসে তখন মিললে মিলবে, এরকম একটা চিন্তা করে পরীক্ষা দিতে চাইতাম। তো 38 বিসিএস ও একটা ধরা খাইছি, ম্যাথসে হচ্ছে 50, আমি পাইছিলাম 23। কারণ দেখি যে ম্যাথ আর মিলে না, ম্যাথ করতে যাচ্ছি ম্যাথ আর মিলে না। ঠিক আছে, তো তারপর ক্যাডার চলে আসছে। তারপর 40 যখন দিলাম, তখন ভাবলাম যে ধুর, ক্যাডার তো চলেই আসছে, এবারও কিছু একটা আসবে, তো ম্যাথের জন্য তো টেনশন করার দরকার নাই। তো ম্যাথ পরীক্ষা দিতে গেলাম, তো ওখানে আমার ম্যাথে হয়তো বা ভালো হয়েছে, বাট তারপর 40-এর মতো পাবো মনে হয়। ওইখানে যদি 50 পাইতাম আর 10টা নাম্বার পাইলে হয়তো বা, হয়তো ওখানে ম্যাথটা একটু পচা হয়েছিল। মানে ওইবার ম্যাথ যারা ফরেনে, ওদের হয়েছে, ওদের সাথে কথা, ওদের ম্যাক্সিমাম হচ্ছে 45, 48 এরকম হয়েছে। তো আমার ওখানে হচ্ছে 40, 39 এরকম হয়েছিল। তো এই জন্য হয়তো বা এই ম্যাথস এর জন্য হয়তো বা এই 10। কারণ ফরেন তো সিট কম, ফরেনে হতে হলে কিন্তু আপনাকে ডেফিনেটলি সবগুলোতে একদম খুব ভালো করতে হবে। ওটা 5-10 গেলেই ফরেন শেষ। ঠিক আছে, তো ম্যাথসে প্রায় 10 নাম্বারের এখানে একটা গ্যাপ, সো এটা একটা প্রবলেম ছিল আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, সবার জন্য শুভকামনা, এবং সবার জন্য দোয়া রইলো। পড়তে থাকেন, ভালো থাকেন সবাই, হ্যাঁ। হ্যাঁ, পড়া উচিত তো, রিটেনের যেগুলো টপিক সেম পড়া উচিত না, প্রত্যেকটা স্লাইড থেকেই পড়া উচিত, হ্যাঁ।
ইন্টারন্যাশনাল যেগুলো পড়াই, বিশেষ করে আমার যেগুলো ইন্টারন্যাশনাল পড়ানো, ওগুলো তো চাইলেই লিখতে পারবেন। ইন্টারন্যাশনাল যে জিনিসগুলো পড়াই ওগুলো তো চাইলেই লেখা যায় ইন্টারন্যাশনাল। হ্যাঁ, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে। শুভকামনা সবার জন্য। টাটা, বাই বাই। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি ক্লাস নেওয়ার জন্য। ভালো থাকবেন ভাইয়া, শুভরাত্রি। তো এখন যদি আপনাদের উত্তরণ সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে করতে পারেন। জি জাহিদ ভাই, আপনাকে একটা নাম্বার দেওয়া হয়েছে, কাইন্ডলি এই নাম্বারে একটু যোগাযোগ করবেন। ক্লাস ভাইয়া আপনাদের এক্সামের অনেকটা আগেই শেষ হবে, চিন্তার কিছু নাই। অ্যাজ ওয়েল যেমনটা বলেছিলাম মনে হয় লাস্ট ক্লাসে। হ্যাঁ সেম ভাই, আপনি দুইটা ওয়েতেই তো মানে এক্সাম দিতে পারবেন, অনলাইন অফলাইন দুইটা ওয়েতেই। আপনি যদি চান যে না অনলাইনেই দিবেন, ওকে ফাইন, আপনি দিতে পারবেন, অসুবিধা নাই। মডেল টেস্ট আপনাদের হচ্ছে কোর্সটা শেষ হওয়ার সাথে সাথেই আশা করি শুরু হবে, অথবা প্রায় শেষের দিকে গেলেই হয়তো তখন আমরা এই ক্লাস থেকে বলে দেবো আর কি। হ্যাঁ, এখনো ডিসিশন হয়নি আর কি। মেতে ভাইয়া এক্সাম হতে, আচ্ছা, মার্চ এপ্রিল মে, না? তো লেট হবে কিনা জানি না, যাই হোক আগে এটার সার্কুলারটা হোক, আর আমরা আমাদের মতো মানে অবশ্যই চেষ্টা করছি আপনার জন্য ফুলি প্রিপেয়ার হয়ে এক্সামে বসতে পারেন। হ্যাঁ, আপু আপনি হচ্ছে বইয়ের ব্যাপারে একটু ব্রাঞ্চে কথা বলুন, মানে বইগুলো তো আসলে ব্রাঞ্চ থেকে আপনারা কালেক্ট করেন, সে ব্যাপারে একটু ব্রাঞ্চে কথা বলে বা ফোন করে একটু জেনে নেন যে আসলে আপনি কি বই পাননি, কথা বলেন। আব্দুল্লাহ ভাই, একটু তাহলে এটা ব্রাঞ্চে একটু ফোন করে জেনে নিতে হবে ভাইয়া। মডেল টেস্ট শুরু হলে আমরা ক্লাসে বা হচ্ছে আপনাদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিব। তাছাড়া আমাদের ওয়েবসাইটেও আপলোড করা হবে। আপডেটগুলো একটু দেখার জন্য আমাদের ওয়েবসাইটটা একটু দেখবেন কাইন্ডলি। না, আজকে হচ্ছে ভাইয়ের একটু লেট ছিল, এর জন্য ক্লাসটা 6:45-এ শুরু হয়েছে, নর্মালি 6:30 থেকেই হয়। দীপাবু আসলে কি ব্যাপারে কোশ্চেনটা ছিল একটু যদি বলতেন, মানে কি ব্যাপারে ফোন দিলে পরে জানানোর কথা বলছে তারা। ও আচ্ছা, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আমাদের হেল্পলাইনে একটু ফোন দিয়ে একটা কমপ্লেন করতে পারেন যে আসলে আমি প্রপার সার্ভিসটা পাচ্ছি না, এই ম্যাটার।
আচ্ছা, ওকে, এই ছিল আপনাদের মোটামুটি কোশ্চেন গুলো। তাহলে আজকের মতো আমরা ক্লাসটা শেষ করছি। আর যে কোনো প্রয়োজনে আমাদের ব্রাঞ্চে যোগাযোগ করবেন অথবা আমাদের হেল্পলাইনে ফোন দেবেন। আশা করি আপনাদের প্রবলেমের সলিউশন হয়ে যাবে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।